ধ্বনি তব নূপুর ধ্বনি, ধ্বনিরোধ করে মোর। বাংলা ভাষার এরকমই মাধুর্য। বলো তো এখানে এই যে তিনটে ধ্বনি শব্দ বললাম, তিনটে ধ্বনির অর্থ কি? ধ্বনি তব নূপুর ধ্বনি, ধ্বনিরোধ করে মোর। মনে হচ্ছে তিনটে ধ্বনি উচ্চারণগতভাবে তো আমি একই রকম করলাম, কিন্তু এটার অর্থগুলো আলাদা আলাদা বোঝাচ্ছে, ঠিক তো? তাহলে বাংলা ভাষার এরকমই সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স সমস্ত কিছুই আমাদের ক্লাসেতে পাওয়া যায়, অনেক মজা হয়। আর সেই রকমই একটা ক্লাস নিয়ে আবারও চলে এসেছি আমি, তোমাদের স্নেহা ম্যাম। ওয়েলকাম অল, আর গুড মর্নিং এভরিওয়ান। যে আমরা আজকে ধ্বনিতত্ত্বের ক্লাসেতে চলে এসেছি, এবং ধ্বনিতত্ত্বের শুধুমাত্র ধ্বনিতত্ত্ব জিনিসটা পড়বো না, তার সাথে সাথে এই যে ধ্বনি ব্যাপারটা যে বললাম, বাংলা ভাষার মাধুর্যের কথা যে বললাম, সেগুলোও একটুখানি আলোচনা করব অবশ্যই মাঝখানে মাঝখানে। তো আগে বলো দেখি, হ্যাঁ গুড মর্নিং তো ঠিক আছে, গুড মর্নিং প্রত্যেকদিন হতেই থাকে। বাকিটা দেখি, ধ্বনি মানে হচ্ছে রিচ, গান, ফোনেটিক্স। আচ্ছা, রিচ মানে ধ্বনি তব নূপুর ধ্বনি, ধ্বনি রোধ করে মোর। ওকে, ওকে। মুরগি তোর মাথায় নাচাবো দেবপ্রিয়, মাথায় মুরগি ছেড়ে দেবো, মুরগি তোর মাথায় নাচবে। তোমার কি তোমার নুপুরের আওয়াজ আমার, তারপরটা আমি বুঝতে পারছি না কি রুদ্ধ করে, রুদ্ধ করে হবে হয়তো, শব্দ রুদ্ধ করে সেই অর্থে বলতে চাইছো? তাহলে প্রথম ধ্বনিটা কোথায় গেল? আমি বলেছি ধ্বনি তব নুপুর ধ্বনি, ধ্বনি রোধ করে মোর। ঠিক আছে, তার মানে কেউই জানে না। মানে কতটা কতটা খারাপ পড়াশোনার অবস্থা হলে এরকম হয়, যে কেউ জানি না আমরা এই শব্দটার মানে, বা মানে বলতে এরকম না যে এটা কোনো পার্টিকুলার কিছু ব্যাপার আছে, যে হ্যাঁ কোনো পরিচিত লাইন, কোনো পরিচিত লাইন নয়, এটা আমি নিজে থেকেই বানালাম। যে ধ্বনিতত্ত্ব পড়াবো, আর ছানাপোনাগুলোকে একটু বোঝাতে হবে না যে ধ্বনি জিনিসটা কি, মানে আগে থেকেই ধ্বনিতত্ত্ব পড়তে চলে যাবো। ফোনেটিক্স, ধ্বনিতত্ত্ব, বেশ ভালো কথা। প্রথমত তো জানবো যে ধ্বনি কি, তারপরে তো বাকি জিনিস আসছে, ধ্বনিতত্ত্ব আর ধ্বনি বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, নেক্সট আসবে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আজকে আমাদের ফার্স্ট পার্ট আছে, পরের দিনে আবার হবে। তোমার নুপুরের আওয়াজ আমার বাক রুদ্ধ করে। বেশ, কোয়েল বলেছে এটা, ভালোই বলেছে, কিন্তু প্রথম ধ্বনিটা কোথায় গেল? আমি ফার্স্টেই একটা পেজ অ্যাড করি, এখানেই আমার ওই কথাটা বলার যেটা আমি বললাম, ধ্বনি তব নূপুর, নূপুর বানান কি? নূপুর বানানটাই আমি ভুল লিখছি বোধহয়, নূপুর বানানই ভুলে গেছি, দেখছিস অবস্থা আমার। দন্তনে হ্রস্ব পদে ঘোরাই হবে বোধহয়। নূপুর ধ্বনি ধ্বনি রোধ করে মোর। নূপুর বানানটা আমার কেমন একটা গন্ডগোল লাগছে, নূপুর বানান কি ছিল? দন্তনায় দীর্ঘ, না দন্তনায় হর্ষই তো মনে হচ্ছে। নূপুর বানান বল কেউ আমাকে, আমি নূপুর বানান ভুলে গেছি। বল, আমি ভুলে গেছি নূপুর বানান।
দন্তনয় হ্রস্ব না দন্তনয় দীর্ঘ আমার মনে পড়ছে না। হ্যাঁ, NUPUR, বাও, এটা তো আমিও জানি, ইংরেজিতে লিখতে গেলে তো খুবই সহজ, দুটোই ইউ, কিন্তু হ্রস্ব না দীর্ঘ ওটা তো বলতে হবে। খাবার খেতেও ভুলে গেছি, সকাল সকাল বেরিয়ে চলে এসেছি। ও, এখানে বেঙ্গলি টাইপ হয় না, ইয়েস। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, বেঙ্গলি টাইপ হচ্ছে না। ওকে, তাহলে এই একটা ধ্বনি, এই একটা ধ্বনি, আর এই একটা ধ্বনি, এই দুটোর বানান এক, কিন্তু অর্থ আলাদা। আর এখানে আছে বানানটাই আলাদা, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি, এই যে কথায় বলছি যে ধ্বনি তব নূপুর ধ্বনি ধ্বনি রোধ করে মোর, তাহলে এই ধ্বনি ধ্বনি যে বারবার করে বলছি, আমি কি কোনো রকম চেঞ্জেস আনছি? মানে তোমরা নিজেরাও বলে দেখো, বলার মধ্যে কি কোনো রকম পরিবর্তন আসছে? যে ধ্বনি, আচ্ছা একটা তো আমি ধ দিয়ে বলছি, একটা ধয়ে বয়ে বলছি, ঠিক আছে না? দীর্ঘও লিখেছে, বেশ, দীর্ঘও তো বুঝলাম, কিন্তু দীর্ঘ বলতে এই যেটা লিখেছি সেটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এবার ঠিকই লাগছে। আমি দন্তনয় হর্ষ আর পয় দীর্ঘ যখন দেখছিলাম তখন দেখতে একটু অড লাগছিল, এখন মনে হচ্ছে হ্যাঁ ঠিকই লাগছে, এটাই ঠিক হবে। ইটস ওকে, এখনই সবে স্টার্ট করেছি, লেট হওয়ার কোনো ব্যাপার নেই। এই ধ্বনি মানে মেয়ে বা কন্যা, সেই যে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, ওখানে যে যে সোহাগ চাঁদ বদনী ধ্বনি, ওই ওই যে চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, ওখানে যেমন ওই মেয়েটাকে নাচতে বলেছে, সেই চাঁদ বদন মুখ ওলা হচ্ছে এই যে মেয়ে, সেই মেয়ে মানে ধ্বনি মানে কন্যা। আর নূপুর ধ্বনি মানে নূপুরের আওয়াজ, এটা নূপুরের আওয়াজ, ঠিক আছে, সেই হিসেবে। আর এই ধ্বনিটা হচ্ছে বাঘ ধ্বনি, যেটা আমাদের গলা দিয়ে বেরোয়। এই যে আমরা এতগুলো কথা বলছি, আমরা অনেক ধ্বনির সমন্বয়ে শব্দ সৃষ্টি করে, তারপরে বাক্য সৃষ্টি করে কথাগুলো বলছি, ঠিক তো? তাহলে হ্যাঁ ঠিক আছে, নাসিরুদ্দিন, তোর যদি बैड मॉर्निंग হয় তাহলে बैड मॉर्निंग ही सही, चलो तुमको भी हम बोलते हैं बैड मॉर्निंग बेटा। ओके। হুম। ওকে, চলো তাহলে যে জিনিসটা বলার সেটা হচ্ছে, এবার যে ম্যাম আমরা না হয় আমরা তো পড়বো ধ্বনি তত্ত্ব, তাহলে তো আমাদেরকে এরকম এই সিমিলার টাইপস ওয়ার্ড শেখানোর কি মানে, মানে বলতে কি চাইছেন আপনি? এরকমটাই মানে মাথার মধ্যে এটাই আসছে। বলতে এটাই চাইছি যে ধ্বনি এটা সম্পূর্ণভাবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের গলা স্বর, গলা থেকে বা মুখ বিবরের ভিতর থেকে উচ্চারিত কণ্ঠ থেকে যা কিছু বেরিয়ে আসছে, সেই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ধ্বনি। তাহলে আমাদের কণ্ঠ থেকেই তো এই এই সমস্ত ধ্বনিগুলো বেরিয়ে আসছে, উচ্চারণ তো আমি সব ধ্বনিগুলোই করছি, ঠিক? তাহলে এই যে আমরা উচ্চারণের মধ্যে একই রকম কিন্তু রূপের মধ্যে বৈচিত্র্যগত ব্যাপারটা পেলাম, সেটা কিন্তু আমরা ধ্বনিতত্ত্বে আলোচনা করব। সেই জন্য আগে থেকেই বলে দিচ্ছি যে এই জিনিসটা কি হয়, তাই জন্য ধ্বনি দিয়েই আমি আলোচনা করলাম। এই ধ্বনি শব্দটা তিন রকম ভাবে কিভাবে ব্যবহৃত হয়। এবার আমি যখন ফার্স্ট স্লাইডে যাব, অর্থাৎ তোমাদের বইয়ের যেটা ফার্স্ট পেজ, বই অনুযায়ী আলোচনা করছি। আগের দিনেই বললাম যে আগে আগে আমি নোটস আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করছিলাম, বাট তারপরে ভাবলাম যে না, আলাদা করে কালেক্ট করে বা নিজে থেকে বানিয়ে লাভ নেই, কারণ তোমাদের পুরোপুরি বই ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসছে, বই থেকেই একদম সত্য মিথ্যা পর্যন্ত দিয়ে দিচ্ছে, মানে বইয়ের লাইন তুলে। তো সেখানে তো ফালতু অন্যদিকে মাথা ঘামিয়ে লাভ নেই, বইটাকে ভালো করে পড়লেই আমরা ভালো নম্বর পাবো এবং মাথার মধ্যেও ঢোকাতে পারবো, বইটা বেশ গুছিয়েই দেওয়া আছে। তো ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট টপিক যেটা আছে, ধ্বনিতত্ত্বের শুরুরটা দেখো। সাধারণভাবে বলা যায় যে ভাষা বিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকেই ধ্বনিতত্ত্ব বলে।
সাধারণভাবে বলা হচ্ছে যে ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলে। বেশ, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় যে ধ্বনি, সেই ধ্বনি বলতে আমরা কি বুঝি সেটা আগে স্পষ্ট হওয়া প্রয়োজন। এই যে এখানেই এবার বুঝবো যে এই ধ্বনি, আগের স্লাইডে আমি দুটোই ধ্বনি দিয়েছি না, এটাও দেখো সেম এই ধ্বনি, এটাও ধ্বনি, একটা আওয়াজ একটা বাগ ধ্বনি। এটা কেন দিলাম তার তো একটা রিজন আছে, সেটা হচ্ছে এখানে নূপুর ক্রস আইজ, রাইট? কেন আইজের ধ্বনি হয়? চোখের তো কোনো ধ্বনি হয় না বাবা, তাই জন্য আমি বলতে পারবো না। চোখের যদি আওয়াজ হতো তাহলে বলতাম। আচ্ছা, তাহলে এখানে কি স্পষ্ট হওয়ার প্রয়োজন যে আমরা ইংরেজিতে যেটাকে সাউন্ড বলতে বুঝি, বাংলায় সেটাকে ধ্বনি বুঝি। ইয়েস অর নো? ইয়েস ম্যাম। থালামিন কন্যা, কে বললো? ধ্বনি মিন্স কন্যা। ওকে, যাই হোক, তোরা উল্টো পাল্টা বকতেই থাকবে আমি জানি। আমি এবার চ্যাটটাকে অফ করি, ফালতু বকার আমার সময় নেই। যারা পড়তে এসছে তাদেরকে পড়তে দে, আর আমাকেও বোঝাতে দে। হ্যাঁ, ইংরেজিতে সাউন্ড বলতে যা বুঝি, বাংলায় ধ্বনি বলতেও তাই বুঝি। পাখির কলতান, এই যে পাখিরা যে কলরব করে, পাখিদের কলকাকলি, হাততালির শব্দ, বংশীর ধ্বনি থেকে শুরু করে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি, সমস্ত কিছুই সাউন্ড বা ধ্বনি। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সাউন্ড মিন্স যদি ধ্বনি হয়, আওয়াজ যদি ধ্বনি হয়, ইটসেলফ আওয়াজ শব্দটাকে নাও, আওয়াজ। আমরা তো বলি গলার আওয়াজ বেরোচ্ছে না, তার মানে গলা থেকে যে ধ্বনিটা বেরোচ্ছে সেটাকেও আমরা আওয়াজ বলতে পারি। আর একটা কি হতে পারে, আর একটা যেটা, সেটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে পাখির আওয়াজ, কিংবা আমি যদি হাততালি দিই তার যে আওয়াজ, যে কোনোভাবে যে কোনো রকমের যা কিছু, সেগুলোকে আমরা আওয়াজ বলতে পারি। ঠিক তো? তাহলে এই যে আওয়াজটা বলছি সেটাকে সাউন্ডের সাথে আমরা মেলাতে পারি। ঠিক? এবার এবার বলছে যে কিন্তু ভাষা বিজ্ঞানে এই সব রকমের ধ্বনি বা সাউন্ড আলোচ্য নয়, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি শুধু আলোচ্য। কি বলে দিয়েছে এই জায়গাটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে সমস্ত ধ্বনিগুলো আর কি আমরা বলে থাকি যে বাইরেকার ধ্বনি, বাইরেকার আওয়াজ, সেইগুলো আমাদের ধ্বনি তত্ত্বে আমরা আলোচনা করব না। হ্যাঁ, ওগুলোও ধ্বনি, ওগুলো আওয়াজ, ঠিক আছে, ওগুলোকে নিয়ে আমরা বলতে পারি, আমরা ধর্নাত্মক শব্দ তৈরি করতে পারি, আমরা অনুকার জাতীয় শব্দ তৈরি করতে পারি, যেগুলো আমরা অলরেডি 9, 10, 11-এতে পড়েছি, 11-এ নয় সরি 9, 10-এতে পড়ে এসেছি, ধনাত্মক বা অনুকার জাতীয় শব্দ ইত্যাদিগুলো। যেমন যে ঝমঝম, ছমছম, বা হয়তো কি যেন ছিল, টুপটাপ, এই ধরনের যে শব্দগুলো, সেগুলো আমরা অলরেডি ব্যাকরণের কোনো না কোনো জায়গায় পড়ে এসেছি। তাহলে আমরা যে আওয়াজটাকে বা ধ্বনিটাকে বাদ দিচ্ছি তেমনটা নয়, কিন্তু আদার সাইডে আলোচনা করেছি। এবার যেটাকে আলোচনা করব যে ধ্বনি তত্ত্বটা তাহলে কি। ধ্বনি তত্ত্ব তার মানে এটা বোঝাবে যে এই যে মানুষের নাক ডাকা, নুপুরের রেনিঝিনি আওয়াজ, কিংবা তুমি পা ফেলে যাচ্ছ তার যে স্টেপের যে আওয়াজটা, কিংবা হয়তো ফ্যান ঘুরছে ফ্যানের আওয়াজ, যে কোনো রকমের, কোনো বম ব্লাস্ট হয়েছে তার আওয়াজ, যে কোনো ধরনের আওয়াজ হোক না কেন, সেই আওয়াজগুলোকে আমরা ধ্বনিতত্ত্বের আলোচনায় নিয়ে আসব না। তাহলে কি আলোচনা করব? শুধুমাত্র মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে ধ্বনি, অর্থাৎ বাক ধ্বনি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি শুধুমাত্র আলোচ্য। সেজন্য বলেছে হাসি, কান্না, হাঁচি, নাক ডাকা, ভয়ের চিৎকার অথবা বৃষ্টির শব্দ, ঝড়ের আওয়াজ, গাড়ির হর্ন, কুকুরের ডাক ইত্যাদি কিন্তু ধ্বনি বলে গণ্য নয়। সমস্ত আওয়াজ যে বাগধ্বনি নয়, এবং কোন ধ্বনিগুলি ভাষার ঠিক কোনখানটায় বাগধ্বনি হয়ে ওঠে সেগুলো নিয়েই এখানকার আলোচনা। ঠিক আছে, নেক্সট গেলাম। আমরা যখন লিখি তখন বর্ণ ব্যবহার করি, সে তো অবশ্যই। যখন লিখছি বর্ণ ব্যবহার করছি, বর্ণ জুড়ে জুড়ে শব্দ তৈরি করে, শব্দ জুড়ে জুড়ে বাক্য তৈরি করে, বাক্য জুড়ে অনুচ্ছেদ তৈরি করে, যতটা প্রয়োজন ততটা লিখি। তাহলে আমরা কি করছি, যখন লিখতে শুরু করছি তখন আমরা প্রথমে ধ্বনি, সেটাকে একটা বর্ণের রূপ দিচ্ছি। হয়তো আমি অ বলছি, কেউ কোনো কথা বলছে, এই যে এরা হয়তো কথা বলছে সাপোজ, ঠিক আছে, এ হয়তো বলছে যে হ্যাঁ আজকে তো পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক আমার তো যাওয়া হয়নি, বা কিছু একটা যাও কিছু একটা বলছে, ও বলছে যে ও আচ্ছা, এই যে ও আচ্ছা, এই যে বললো, তাহলে কি হলো, আমরা ও এর একটা রূপ দিচ্ছি, ও।
আচ্ছা, তাহলে এই দুটোকেই আমরা দিতে পারছি যে ও একটা যখন মুখে বলছি সেটার একটা রূপ পাচ্ছে, এটা একটা বর্ণ। তাহলে যখন যে ধ্বনিটা আমরা উচ্চারণ করছি তাকে যখন লিখিত রূপ দিচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে, বর্ণ হয়ে যাচ্ছে। নেক্সট এরকমই আ, চ, ছ, আ, এইরকম কিছু বর্ণগুলোকে মিলিয়ে শব্দ তৈরি করছি। শব্দ থেকে জুড়ে জুড়ে আবার বাক্য তৈরি করে ফেলছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরের দিন পরীক্ষাটা দিয়ে দেবো, কথার কথা এরকম কিছু একটা চলছে। তো তাহলে বাক্য তৈরি হয়ে গেল। এবার বাক্য জুড়ে জুড়ে অনুচ্ছেদ তৈরি করছি যতটা আমাদের প্রয়োজন। এবার যতটা আমাদের দরকার ততটা আমরা লিখছি। যেমন আমাদের কি হয় যে যখন আমরা কোনো উত্তর লিখি, যে 3 নম্বরের প্রশ্নের জন্য আমাকে 60টা কি 70টা শব্দের মধ্যে লিখতে হবে, একটা নির্দিষ্ট মাপ আছে, ঠিক? কিংবা হয়তো 5-এর জন্য আমাকে 150 শব্দে লিখতে হবে, মাপ আছে, সেই অনুযায়ী আমরা লিখি। তো এটা নর্মালি যা হয় সেটা বলা হয়েছে। ধ্বনিতত্ত্ব কিন্তু বর্ণ বা লেখার ব্যাপার নিয়ে একটুও মাথা ঘামায় না। কি বলছে, ধ্বনিতত্ত্ব এই সমস্ত বর্ণ বা লেখা নিয়ে একটুও মাথা ঘামায় না। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে মাথা ঘামাতে হবে যে ধ্বনিতত্ত্ব এগুলোকে নিয়ে মাথা ঘামায় না। ধ্বনিতত্ত্বের আলোচ্য বাগধ্বনি অর্থাৎ মুখের ভাষা বা মুখের কথা। কথা বলার সময়ে আমরা ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ করি, শব্দ জুড়ে, এই যে কথা বলার সময় এখান থেকে স্টার, এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কথা বলার সময় আমরা ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ করি, শব্দ জুড়ে জুড়ে বাক্য উচ্চারণ করি, বাক্য জুড়ে জুড়ে যতটা দরকার কথা বলি। অন্যের কথায় কোথায় শব্দের শেষ আর কোথায় বা বাক্যের শেষ তা কিন্তু কানে শুনেই বুঝি। ধ্বনি, শব্দ, পদ ইত্যাদি হলো ভাষার শরীরের এক একটি স্তর। তাহলে এই পর্যন্ত আমাদের আলোচ্য বিষয়। আর বাকিগুলো কি বলা হচ্ছে যে তুমি কোনো ধ্বনি বলছো, এই যে আমি যে এত বকবক করছি, এত বকবক করার মাঝখানে আমি যে কত ধ্বনি বলে দিচ্ছি, মানে সেই ধ্বনিগুলোকে নিয়ে শব্দ করছি, শব্দগুলোকে নিয়ে আবার বাক্য, এবার বাক্যটাকে মিলে মিলে যতটা বোঝানোর দরকার হয়তো এই ক্ষেত্রে ততটা আমি তোমাদেরকে বলছি। এবার এই যে আমি এতগুলো কথা বলছি, অনেক সময় তো আমি তো কিছুক্ষণ আগে থেকে নন স্টপ বকে যাচ্ছি, ঠিক তো? এই যে ননস্টপ বকে যাচ্ছি, তার মাঝখানে কোথায় আমি একটা বাক্যকে শেষ করছি, নেক্সট বাক্যটা কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে আমি অন্য কিছু বলছি, সবকিছু তো তোমরা বুঝতে পারছো, তাই না? যে হ্যাঁ আচ্ছা ম্যাম তার মানে এটা বলতে চাইলো। কই, আমার তো মনে হলো না যে ম্যামের এই বাক্যটার সাথে এই বাক্যটা ওর ঘাড়ে চেপে গেল, ঠিক তো? তাহলে সেটা আমাদের শ্রবণ যন্ত্র কাজ করছে সেখানে, আমাদের মস্তিষ্ক কাজ করছে সেখানে। বেশ, তারপরে বলছে যে সবচেয়ে নিচে ধ্বনি স্তর, তার উপরে রূপ স্তর, তার উপর পদ, তার উপর বাক্য স্তর, আরো আছে অর্থের স্তর। ভাষার ধ্বনি স্তর নিয়ে আলোচনার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। এই স্তরটা যেটা বলেছে এটাকে একটুখানি রাফলি লিখে রাখো, ঠিক আছে? কি বলেছে, সবচেয়ে নিচে আছে ধ্বনি স্তর, কারণ ধ্বনি দিয়েই শুরু, ঠিক? ধ্বনি স্তর দিয়ে শুরু, তার উপরে আছে কি, রূপের স্তর। যখন ধ্বনিটাকে আমরা একটা রূপ দিচ্ছি, তাই তো, ধ্বনিটাকে বর্ণের রূপ দিচ্ছি, তার একটা ছোট্ট অংশ আছে, খণ্ড আছে, যেটাকে আমরা রূপ বলি। তার উপরে আছে কি, পদ। বেশ, যখন একটা শব্দ তৈরি হয়ে গেল, সেই শব্দটাকে আমরা বাক্যে ব্যবহার করব, তার অর্থপূর্ণভাবে বসাবো, সেটা হয়ে যাচ্ছে পদ। পদের তাহলে কি, তার উপরে আছে বাক্য। ও, আমার অ্যারোটা ভুল দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি অ্যারোটা এদিকে দেওয়া উচিত নয়। যেহেতু উপর উপর বলছে তাই জন্য এটা এটার উপরে আছে, পদের উপরে আছে বাক্য, তারপরে আছে অর্থ। লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে অর্থ স্তর। তার মানে বাক্যও আমরা গঠন করে নেব, কিন্তু বাক্যের যদি অর্থ ঠিকঠাক না থাকে, ওই যে যেমন আমরা বাক্যের ইয়েগুলো পড়েছিলাম, ওটাও বোধহয় 9-এ বা 10-এ পড়েছি, 10-এ বোধহয়, 10-এ, হ্যাঁ 10-এ আছে বাক্য। তো বাক্যতে আমরা কি পড়েছি ক্লাস 10-এতে, ওই যোগ্যতা, আসক্তি, আর আরেকটা কি ছিল যেন, যাই হোক, তো হচ্ছে আকাঙ্ক্ষা, সরি।
তো এই যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই এই জিনিসগুলো যে বাক্যটা যোগ্য কিনা, অর্থটা সম্পূর্ণ ঠিক কিনা, বা ওলট পালট আছে কিনা, তার মধ্যে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে কিনা, কিংবা যেটা ঠিক নয় সেই রকম ভাবে বলছি কিনা, এই যে বাক্যের স্তরটা, তার উপরে তাহলে কি থাকছে, অর্থের স্তর থাকছে। ঠিক তো? তাহলে এই হয়ে গেল আমাদের মূল জিনিসটা, যে কিভাবে স্তরটা একে একে ওপর ওপর যাচ্ছে। কিন্তু আমরা মূলত এখন এই ধ্বনিটাকে নিয়েই আলোচনা করব, ধ্বনি স্তরেতেই আমরা থাকবো, কারণ এর পরের গুলোকে আলাদা আলাদা স্তরের হিসেবে কিন্তু আলাদা আলাদা তত্ত্ব আছে। ধ্বনি তত্ত্ব যেমন আমরা পড়ছি, তেমন রূপ তত্ত্ব আছে, শব্দার্থ তত্ত্ব আছে, বাক্য তত্ত্ব আছে। এরকম ভাবে কিন্তু আমাদের ধ্বনি বিজ্ঞানে ধ্বনি তত্ত্বতে আর কি বিভিন্ন রকমের আছে, ভাষা তত্ত্বের বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমাদের সম্ভবত ব্র্যাকেট দিয়ে 1 2 3 করে 3টে প্যারা মতো করা আছে, ওটা একটুখানি দেখো। কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণ করে কথা বলি। অবিচ্ছিন্নভাবে মানে কি? বিচ্ছিন্ন নয়, মানে ভেঙে ভেঙে বলি না। এই যে কন্টিনিউয়াস বলে যাচ্ছি, আমরা ভাগ ভাগ করে বলছি না। ঠিক তো? তাহলে অবিচ্ছিন্নভাবে মানে ভাগাভাগি করে বলছি না, পরপর ধ্বনি উচ্চারণ করি। একটি ধ্বনির শেষ ও পরের ধ্বনিটির শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। একটি ধ্বনির শেষ আর পরের ধ্বনির শুরুর সীমায় কোনো রকম ছেদ থাকছে না, ফলে পাশাপাশি ধ্বনির উচ্চারণ সদা সর্বদাই পরস্পরকে প্রভাবিত করছে। পাশাপাশি যখনই ধ্বনিগুলোকে উচ্চারণ করছি তখন একে অপরকে প্রভাবিত করে দিচ্ছে। কেমন? একটা উদাহরণ দেওয়া আছে, 500 টাকা। আমরা কথায় বলছি 500 টাকা, এটাকে মুখে উচ্চারণ করতো দেখি। ভাই বলছি, তোর কাছে একটা 500 টাকার নোট হবে? কি বললাম? 500 টাকার নোট হবে? তাহলে চটা গেল কই? কথায় তো ছিল 5 শতক, সেই থেকে হয়েছে 500, তাহলে 5 শত থেকে এসছে 500। ঠিক আছে, বেশ, 500 টাকার নোট। তো এই 500 টাকার নোটটা, এটা কি হয়ে যাচ্ছে? 500। ঠিক তো? তাহলে আমরা কথাতে কি বলছি, এই চটাকে উড়িয়ে দিচ্ছি। আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা চটাকে বাদ দিয়ে বলেছি 500 টাকার নোট। এবার দেখো, মুখের উচ্চারণ কি হয়ে যাচ্ছে? 500 টাকা। কিন্তু ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময়, বিশ্লেষণের সুবিধার জন্য প্রতিটি ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড একক হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ কি বলছে, আমরা উচ্চারণ যাই করি না কেন, আমরা 500 করি, বা হয়তো এই তালবস্যর জায়গায় যদি দন্তস্ব কেউ উচ্চারণ করে, দন্তস্ব উচ্চারণ বাঙালিদের নেই, তাও বলছি কথার কথা, যে যদি কেউ করে তাহলেও আমরা মোটামুটি সেটাকে মান্যতা দিতে পারি মুখের কথা হিসেবে। কিন্তু এই ধ্বনি তত্ত্বতে আমরা মান্যতা দেব না। আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা খণ্ড হিসেবে ধরবো। এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, খণ্ড হিসেবে ধরবো। অতএব আমরা মনে রাখবো যে যদিও ধ্বনি খণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা অনেক বেশি, এই ধ্বনি খণ্ডটার থেকে ধ্বনি প্রবাহ, অর্থাৎ যেভাবে আমরা উচ্চারণ করছি এই প্রবাহটা, তার মানে এইটাকে কি বলবো, ধ্বনি খণ্ড। এক একটাকে, এটাকে কি বলছি, ধ্বনি প্রবাহ। যেভাবে আমরা মানে মুখে উচ্চারণ করে বেরিয়ে যাচ্ছি ব্যাপারটাকে, ধ্বনি প্রবাহ, প্রবাহিত হচ্ছে যেভাবে আমাদের কথাগুলো, সেটা। তাহলে সেইটা বলছে যে ধ্বনিখণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা অনেক বেশি, কারণ এটাই তো বাস্তব, এটা আমরা মুখে উচ্চারণ করছি তো এইভাবেই। আর ধ্বনি তত্ত্ব তো আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে তুমি কি লিখছো আমি দেখতে যাব না, তুমি এখানে চ লিখছো না ছ লিখছো আমার দেখার দরকার নেই, তুমি কি উচ্চারণ করছো আমি সেটাকে নিয়ে আলোচনা করব। তাহলে হিসাব অনুযায়ী তো ধ্বনি প্রবাহকে গুরুত্ব দেওয়া উচিত ছিল ম্যাম। কেন ধ্বনিখণ্ডকে গুরুত্ব দিল? কারণ লেখার ক্ষেত্রেও যাই হোক না কেন, বলার ক্ষেত্রে আমরা হয়তো প্রবাহমানতাটাকে বেশি মানে প্রচলিত, অর্থাৎ বাস্তব অর্থে বেশি ব্যবহার করছি, কিন্তু এটার পিছনের ধ্বনিগুলো কি আছে, অ্যাকচুয়াল ধ্বনিগুলো, যেটা বাস্তব, যেটা আমরা লিখি, সেইটাই তো অ্যাকচুয়ালি সত্যি। মানে 500 টাকা, ওটাই তো ঠিক। যে লিখছি বলে ঠিক তেমনটা তো না। যারা সঠিক উচ্চারণ করে তারা 500 টাকা উচ্চারণ বলে, এমন না যে বলে না। কিন্তু আমরা ফ্লোয়ে ফ্লোয়ে, ওই যে প্রবাহমানতা, প্রবাহমানতা, ফ্লোয়ে ফ্লোয়ে আমরা বলে দিই যে 500 টাকা, 500, এরকম।
বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যাকরণের গণ্ডিতে আমরা খণ্ডধ্বনিকেই গুরুত্ব দেব। ওই জন্য বলছে বিশ্লেষণ যখন করব তাই জন্য ব্যাকরণের গণ্ডিতে আমরা খণ্ডধ্বনিকেই গুরুত্ব দেব। আর এই খণ্ডধ্বনির নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। এই যে খণ্ড খণ্ড ধ্বনি এর নামই হচ্ছে বিভাজ্য ধ্বনি। বেশ হলো। নেক্সট হচ্ছে সেকেন্ড পয়েন্ট, বাগধ্বনি জুড়ে জুড়ে রূপ, শব্দ, বাক্যের মতো অর্থপূর্ণ বড় বড় একক তৈরি হলেও বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। দেখো তো কাণ্ড, কি করছে? বাগধ্বনি জুড়ে জুড়ে এটা কি তৈরি করছে? বিভিন্ন শব্দ, রূপ, অর্থ, বাক্য, হ্যানা ত্যানা সব তৈরি করছে, কিন্তু নিজের কোনো অর্থ নেই। কিরকম? দেখো, যে উদাহরণটা দিয়েছে সেই হিসেবেই দেখি। চোখের জল দিয়েছে। চোখের জল কথাটা শুনলে পুরো কথাটির মানে বুঝি, চোখের এবং জল এই দুটো আলাদা আলাদা করলেও মানে বুঝি। আবার চোখের কথাটা যদি বলি সেটারও মানে আছে যে চোখ, এই কথাটা হচ্ছে একটু বেশি কিছু, অর্থাৎ ওই শেষে যোগ হওয়া এর অংশটিরও একটা কিছু নিজস্ব মানে আছে। ঠিক? তাহলে আমরা একটু লিখে দেখি ওই সেম জিনিসটাকে, যে কি বলছে? চোখের জল, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। আহা আহা হা, চোখের জল। যাই হোক, এই যে চোখের জল, চোখের জলটাকে ঠিক আছে বোঝা গেল যে চোখের জল বলতে আমাদের অক্ষি থেকে গড়িয়ে পড়া অশ্রুটাকে বলা হচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা। চোখেরটাকে আলাদা দেখছি, জলটাকে আলাদা দেখছি। ঠিক আছে, জলেরও আলাদা অর্থ আছে। চোখের মানে কি বলতে চাইছে? যে চোখ প্লাস এর এখানে চোখের থেকে বেশি কিছু, চোখ বস্তুটার থেকে, চোখ বস্তুটার থেকে বেশি কিছুকেই বোঝাচ্ছে। ঠিক? এবার কি ভাঙতে বলেছে? এবার বলছে যে এবার ওই খণ্ডধ্বনিটাকে ভাঙো। কিভাবে ভাঙবো? চ, প্রথম আছে চ ধ্বনি, তারপর কি আছে? ও, চ ও, তারপর খ, চোখ। ঠিক? তারপরে আছে এ, তারপর আছে র। হয়ে গেল চোখের চ ও খ এ র, চোখের, তাই তো? এবার যদি এখানে জলটাকে ভাঙি, জ অ ল, হলো। এবার বলছে যে এই যে চ ও খ এ র চোখের, আর জ অ ল এই যে খণ্ড খণ্ড ধ্বনিতে আমরা ভেঙে নিলাম, এইটাকে যদি বলি এর কোনো অর্থ আছে? আমি হয়তো বোঝাবো চোখের জল, আমি খালি বললাম চ চ চ, বললাম ও, কিছু কি বোঝাচ্ছে? মানে চোখের জলের চোখ পর্যন্ত কিচ্ছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। জলের মধ্যে যদি জ বলে আমি থেমে যাই, জ অ ল, আমি পরপর এরকম ভাবে না বলে যদি আমি এখন তোমাকে বলেছি জ, আধ ঘন্টা পরে বলেছি অ, তারও আধ ঘন্টা পরে বলেছি ল, তুমি বুঝবে কিছু? বুঝতে পারা যাবে না। তাহলে ওই জন্যই বলা হচ্ছে যে এই সমস্ত যে এখানে বলেছে কি চ ও খ এ র জ অ ল, এই 8টি ধ্বনির কোনোটিরই নিজস্ব কোনো অর্থ নেই, মানে নেই। অতএব মনে রাখতে হবে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য একক বাগধ্বনি হলো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। কি মনে রাখতে হবে? এখানটা কোয়েশ্চেন আসে, ধ্বনিতত্ত্বের আলোচ্য একক যে বাগধ্বনি সে হচ্ছে ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক কি তাহলে? বাগধ্বনি। আবার এও মনে রাখতে হবে যে অর্থহীন হলেই ভাষার মানে তৈরির এলাকায় এর ভূমিকা অপরিসীম হলেও, সরি, অর্থহীন হতে পারে কিন্তু এর মানে তৈরির এলাকায় তার ভূমিকাটা অপরিসীম। কারণ এর নিজস্ব অর্থ থাকুক বা না থাকুক, আমি যদি এরটাকে বাদ দিয়ে দিই, শুধু চোখে জল বলি, সেটাও একটুখানি হলেও আলাদা বোঝাবে। ঠিক? আমি হয়তো শুধুমাত্র বলছি চোখের জল আর বলছি চোখে জল,
দুটোর মধ্যে হালকা হলেও পার্থক্য আছে কি নেই? আছে, কিন্তু মূল বিষয়টা অশ্রু হলেও কিন্তু যখন আমরা এটাকে বাক্যে ব্যবহার করব তখন দেখবে হালকা হলেও এটার পার্থক্য আছে। ঠিক আছে, এবার আছে থার্ড পয়েন্ট। আমরা ধ্বনি উচ্চারণ করে মুখে যা বলি তা বাংলা লিপির বর্ণ ব্যবহার করে লিখে ফেলি। বেশ, সে তো অবশ্যই, কিন্তু এই ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্কটা খুব সরল নয়। কি বলছে? এই যে ধ্বনিটা আর বর্ণটা, এদের পারস্পরিক সম্পর্কটা খুব একটা সরল নয়। কেন? একটি ধ্বনির জন্য লেখায় অনেক সময়ই একাধিক বর্ণ আমরা ব্যবহার করি। একটা ধ্বনির জন্য একাধিক বর্ণ ব্যবহার করি। যেমন ধ্বনি যখন বলছি, যেমন ভাবে ধ দন্তনয় হর্ষই লিখতে পারি, ধয়ে ওকার দন্তনয় হর্ষই লিখতে পারি, ধ দন্তনয় দীর্ঘই লিখতে পারি, ধয়ে বয়ে দন্তনয় হর্ষই লিখতে পারি। তাহলে ধ্বনি শব্দটা কত রকম ভাবে আমরা লিখছি, এটাকেই আমি আবারও বলি, ধ্বনি, ধ্বনি, ধ্বনি কিংবা ধ্বনি। দেখো, একটাকেই উচ্চারণ একই রকম করছি কিন্তু আলাদা আলাদা বর্ণ ব্যবহার করছি। হয়তো ধটাকে একই আছে, নটা একই আছে, কিন্তু কি হচ্ছে, কোথাও ধয়ে ওকার এসে যাচ্ছে, কোথাও দন্তনয় হর্ষই আসছে, কোথাও দন্তনয় দীর্ঘই আসছে, কোথাও ধয়ের সাথে ব যোগ হয়ে যাচ্ছে। এরকম ভাবে চেঞ্জেস আসতে থাকছে, তাই তো? ঠিক সেই রকম ভাবেই বলছে যে যখন আমরা এই যে বাংলায়, একটু আগেই আমি বলছিলাম যে বাংলায় আমরা শুধুমাত্র তালব্য স উচ্চারণ করতে পারি। আমরা বাঙালিরা যত রকম স বলি, সে তোমার নাম হতে পারে সৌভিক, হতে পারে সুমিত, হতে পারে সুমন, হতে পারে সৌমিক, যাই হোক না কেন। ধরো আমি এখানে এই হিসেবে বলছি, তোমার নাম ধরো এইটা তালবস্যয় ঔকা ভয় হস্যই ক, এই সৌভিক, ঠিক আছে? আর একজনের নাম আছে দন্তস্বয়ে ঔকা ভয় হস্যই ক, সৌভিক। উচ্চারণটা কোথায় আলাদা? করো দেখি। যখন আমাকে ডাকতে হবে সৌভিককে, কি বলবো আমি? সৌভিক। সৌভিক উচ্চারণ দেখো, সৌ, সৌ, শটা যখনই বুঝি স আসছে, মানে তালব্য স। সিনেমার স, ওই সটা আসছে না, সৌভিক বলতে হবে তাহলে আমাকে, সৌভিক বা সৌমিক, এরকম বলতে হবে। কিন্তু আসে না আমাদের, আমাদের কি আসে? সৌভিক। ঠিক, তাহলে একটা হলো তালবস্য। বলো তো সুমিত, সুমিত কি আসছে? স আসছে, কিন্তু শটাও দেখো ওই তালবস্য ঘেঁষা, দন্তস্বয়ের যে আলাদা একটা জাস্ট একটা সরু একটা স উচ্চারণ আসে না। ঠিক, কখন আসে? যখন তুমি বলবে স্নেহা, শুধুমাত্র যখন যুক্তাক্ষরে থাকবে, শুধু যখন যুক্তাক্ষরেতে দন্তস্ব উচ্চারণ হয় তখন আমরা দন্তস্বটাকে ওই যে হালকা টাচে বেরিয়ে যাই, ওইটা ঠিকঠাক আসে দন্তস্ব উচ্চারণ। না হলে সমস্ত কিছুই হয়ে যায় তালব্যর সাথে। এবার আমরা লাইন বাই লাইন একটু দেখে নিই ব্যাপারটা, যেটা বুঝলাম সেটার সাথে মিলছে কিনা। বলছে মুখে উচ্চারণ করি একটি স, সেটা হচ্ছে তালব্য স, কিন্তু লেখায় ব্যবহার করি তিনটি আলাদা আলাদা বর্ণ, যেমন দন্তস্ব, তালব্য স আর মূর্ধন্য ষ। উদাহরণ হিসেবে কি দেখা যাচ্ছে? বলছে শেষ অথবা সর্ষে। দেখো তো, বলেই তো দিচ্ছি, শেষ, সর্ষে, শেষ, সর্ষে। এই যে কথাটা বলছি, কই আমার উচ্চারণে আলাদা আসছে? বলছি সরতে, তোর সে বলতে হবে, তাহলে তোর সে উচ্চারণ না হলে হবে না, কিন্তু আমরা বলতে পারি না ওরকম ভাবে। আমাদেরকে ধরে ধরে যদি একদম খুঁটিয়ে খুঁটিয়ে উচ্চারণটা, এখন বোঝাচ্ছি বলে আমি এইরকম ভাবে উচ্চারণটা করছি তোমাদেরকে, কিন্তু এইভাবে উচ্চারণ হয় না, তো আমরা তো বলতে পারি না। নিজেরা উচ্চারণ করে করে দেখো, এই ধ্বনি তত্ত্ব বা হচ্ছে শব্দার্থ তত্ত্ব যাই বলি না কেন, রূপ তত্ত্ব, এগুলো নিজেরা উচ্চারণ না করলে হয় না, বিশেষ করে ধ্বনির ক্ষেত্রে। যখন আমরা আগে ছোটতে পড়েছি হয়তো ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি বা অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, আমাদেরকে কিন্তু উচ্চারণ করে দেখতে বলা হয়, তাই তো? উচ্চারণ না করলে ব্যাপারটা বুঝতে পারবে না, শুধুমাত্র স্যার ম্যামের কাছ থেকে শুনে বুঝতে পারবে না। জিনিসটা নিজেরা করে দেখো, যে শেষ
কোথায় আমি তালবস্য আর মূর্ধন্য আলাদা করব? একই রকম তো বলে দিচ্ছি। সর্ষে যেটা বললাম একই রকম হয়ে যাচ্ছে, তাহলে সবকটি আমরা স উচ্চারণ করছি, অর্থাৎ তালবস্য মূর্ধন্য দন্তস্ব উচ্চারণে এক। আবার একটি বর্ণের জন্য উচ্চারণে একাধিক ধ্বনি ব্যবহার করি, যেমন অতি, কথাটা উচ্চারণ যখন করি তখন কি লিখি? অতি। লিখছি অতয় হস্যই, বলছি ও তয় হস্যই। অপু, এটা অপু কোথায় লেখা আছে? লেখা আছে অপু, নট অপু, কিন্তু আমরা বলি অপু। সেরকম ভাবেই পড়ি, দেখো লেখা আছে পড়ি, কিন্তু বলি কি? পড়ি। নতুন, তরু, যথাক্রমে পড়ি, নতুন, তরু এরকম ভাবে উচ্চারণ হয়। তুলনায় অনেক, অত, কত, বড় ইত্যাদি শব্দগুলির অ দিয়েই উচ্চারণ হয়। এই যে অনেক, অ আছে, অই বলছি। অত, অই বলছি, ও তো বলছি না। কত, ক, ক এর সাথে যে অটা আছে অ উচ্চারণ করছি। বড়, ব অ, বড়। ঠিক আছে, তাহলে এটা আমরা অ দিয়ে উচ্চারণ করছি, ও দিয়ে নয়। এরকম আরো অনেক ক্ষেত্রেই দেখা যায় বাংলায় বর্ণ ও ধ্বনির মধ্যে সম্পর্ক সহজ নয়। আচ্ছা, এখানে ক্ষেত্রে এই যুক্তাক্ষরের ব্যাপারটা হয়তো দেওয়া নেই, তবে এটাও একটা ফ্যাক্ট, এটা মানে জেনে রাখতে পারো হয়তো যদি প্রশ্নে আসে, যে আমরা শুধুমাত্র যুক্তাক্ষরেতে দন্তস্ব ব্যবহার করতে পারি, মানে উচ্চারণটা। ঠিক আছে, আর একটা ব্যবহার করতে পারি, ওই এক পিসি আছে, সেটা হচ্ছে সিনেমা। ইংরেজি শব্দ সিনেমা, ওটাতে খালি সটা উচ্চারণ হয়, স, মানে দন্ত স যেটা। ঠিক আছে, ওটা কোথাও একটা ছিল বইয়ের, যাই হোক। আচ্ছা, এখানে আমি একটুখানি খুলি, এই অবধি ক্লিয়ার হলো কিনা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এখানেই সবেমাত্র এলাম। ম্যাম আপনার ফেভারিট ফুড কি? বাও, এটা ডাউট। যদি বলি তাহলে কি খাওয়াবি বল? যদি বলি তাহলে খাওয়াতে হবে। বলবো, খাওয়ালেই বলবো। ম্যাম বিভাজ্য ধ্বনির এক্সাম্পলটা ঠিক বুঝলাম না। বিভাজ্য ধ্বনি বলতে ওই যে যেটা মানে খণ্ড খণ্ড অংশ, যেমন ধরো একটা স্বরধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? অ, আ, হর্ষ, দীর্ঘ ইত্যাদি। হুম, এগুলো। তাহলে এই যে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি, ক, খ, গ, ঘ, এগুলো এক একটা পার্টিকুলার ধ্বনি, তো এগুলোকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। ঠিক আছে, আর অবিভাজ্য তখন হবে যখন সেটা যুক্ত হয়ে যাবে। বলছে বলুন, কি বল, কি বলুন না ম্যাম। हार्पिक क्लियर हो गया है, वाओ, तालिया। আপনার গ্রামের ভাষায় একটু কথা বলুন। আমার গ্রামের ভাষা এরকমই, মানে আমি তো হুগলি জেলার বাসিন্দা, তো হুগলি জেলার আর কলকাতার কথা একই। আমার গ্রামে আলাদা করে কোনো কথা মানে ওই রকম যে জেলাগত যে টানটা থাকে ওরকম কোনো টান নেই, কারণ আমরা তো রাঢ়ী ভাষাতেই কথা বলি, বাড়িতেও আমরা এইভাবেই কথা বলি। আর এমনিতে আগে ছিল একটুখানি, আমার যখন ঠাকুমা ছিল, ঠাকুমা মারা গেছে, তো ঠাকুমা আগে ওই খাবুনি যাবুনি এই সবগুলো বলতো, মানে খাবো না যাবো না না বলে খাবুনি যাবুনি করবুনি এই নি শব্দটা ইউজ হতো, বাট এখন টোটালি স্টপ। এখন তো একেবারেই হয় না। তার উপর এমনিতেও মানে আমার এলাকা যথেষ্ট উন্নত, গ্রামের হতে পারে, বাট সবাই এইরকম ভাবেই কথা বলে, নর্মাল কথা বলে, গ্রামীণ আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ নেই। ওকে, বিভাজনী হলো। ম্যাম কি এটা? রূপ স্তর, ও রূপের স্তরটা কি? আচ্ছা, রূপ স্তর তোমাদের হয়তো এতে নেই, আগের সিলেবাসে ছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছে রূপটাকে। রূপ হচ্ছে কোনো একটা ধ্বনির যে মূল এককটা, সেটা হচ্ছে রূপ হয়। যেমন যদি বলি যে খেলা, তার মূল রূপ ধরো বলছি যে খেলুড়েরা খেলা করছে, আর হয়তো বললাম যে খেলতে গিয়ে দেখতে পেলাম। খেলুড়েরা খেলা করছে, খেলতে গিয়ে দেখতে পেলাম। এই যে খেলা খেলা যে বিভিন্ন রকমের এটা বললাম, যে খেলুড়েরা খেলা করছে, খেলতে গিয়ে, তাহলে তিনটে খেল দিয়ে হলো, তাহলে খেলটা হচ্ছে মূল রূপ, সেটার সাথে কোনো না কোনো কিছু যুক্ত হয়ে বাকিগুলো গঠন হচ্ছে, সেটা হয় রূপতত্ত্ব। ওটা তোমাদের নেই, ইয়েতে জানারও খুব একটা প্রয়োজন নেই। হলো আপনি ক্লাস 9-10-এও নাকি ক্লাস নেন, তাও একবার দুটো সাবজেক্ট, আমাদের 11-12 কিভাবে হ্যান্ডেল করছেন ম্যাম? হ্যাঁ, এটা সত্যিই খুব চাপের হয়ে গেছে।
এটা যে তোমরা বুঝেছো সেটাতেই আমি অত্যন্ত খুশি হচ্ছি, কারণ সত্যি মানে ফ্যাকাল্টিদের মধ্যে সব থেকে বেশি ক্লাস হয়তো আমারই আছে। তো কি করা যাবে আর, অ্যাকচুয়ালি ক্লাস 8, 9, 10, শুধু 9, 10 নয়, এখন ক্লাস 8 চালু হয়েছে। যদি 9, 10-এর ইউটিউব চ্যানেলটা ফলো করো তাহলে হয়তো দেখতে পাবে ক্লাস 8 স্টার্ট হয়েছে আমাদের। তো 8, 9, 10, 11, 12 5টা ক্লাস, তার মধ্যে হচ্ছে 8, 9, 10-এর আবার হিস্ট্রিও আমার, যেহেতু আগে সৃজিতা ম্যাম ছিলেন হিস্ট্রির টিচার, উনি ছেড়ে দিয়েছেন, হঠাৎ করে উনি মাঝেতেই চলে যেতে হয়েছে আর কি ওনাকে কোনো কাজের সূত্রে। তো এবার কি করা যাবে, আর বাচ্চাগুলোকে তো মাঝগঙ্গায় ফেলে দেওয়া যায় না, তো ইতিহাসটাও এখন আমারই। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, কষ্ট করে পড়াতে তো হবে। তোমাদেরকে না পড়ালে কোথায় যাব বাবা, তোমরা তো মানে আমাদের ওপর নির্ভরশীল। বলছে ম্যাম একবার গান করুন প্লিজ। ম্যাম একটু কি দন্তস্বটা উচ্চারণ করে দেখান না, কি রকম হবে? আরে দন্তস্বটা বললাম তো, যেমন আমার নাম তো স্নেহা, স্নেহা উচ্চারণ কর, হালকা যে শটা উচ্চারণ হচ্ছে ওটা। সিনেমা উচ্চারণ কর, একমাত্র মানে শব্দ যেটা ইংরেজি শব্দ কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি সিনেমা, সি, ওই যে সি এর উচ্চারণ যেটা করি ওটাই একমাত্র হচ্ছে দন্তস্বয়ের উচ্চারণটা আমরা করতে পারি, এছাড়া আমরা পারি না। আবার বলছে দন্তস্বয়ের উচ্চারণ মানে কি? ম্যাম রূপ স্তরটা ঠিক বুঝলাম না। আচ্ছা রূপ স্তরটা বলে দিলাম একটু আগেই, আরো একজন কেউ ডাউটে বললো। ম্যাম এবার যখন ইউটিউবে লাইভে নেবেন কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আগে থেকে বলে দেবেন, আর কি কি টপিক আছে কোয়েশ্চেন করাবেন আগে থেকে বলে দেবেন, কারণ টপিকগুলো পড়ে রাখবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। নেক্সট তোমাদের যা যা টপিক আছে, আমি কটা পড়িয়েছি, 3টে করিয়েছি না আগের দিন, বাকি তারপরে আর কটা আছে, আরো বোধহয় 2টো বা 3টে টপিক আছে না, ওইগুলোকে করে নেবে তাহলেই হয়ে যাবে পরের গুলো। এমনিতে তোমাদের ইউটিউবের যে কমিউনিটি সেকশন থাকে না, যেটা হচ্ছে তোমার পোস্ট করে যেগুলো, মানে যে পোস্টগুলো একটা ছবি আকারে আসে, ওই পোস্টগুলো ফলো করবে, ওখানে দেখতে পাবে, ওখানে দিয়ে দেয় টপিকগুলো। কালকে গুজরাটের, হ্যাঁ ক্রাশ হয়েছে দেখেছি বাবা, অনেক ভিডিও ফিডিও এখন খুব, এখন খবরে ওটাই দেখাচ্ছে। যে কোনো ধরনের সাউন্ডই ধ্বনি, যে কোনো ধরনের সাউন্ড ইজ ইকুয়াল টু ধ্বনি, হ্যাঁ এটা ঠিক, কিন্তু ধ্বনি তত্ত্বে আমরা যেটা আলোচনা করছি সেটা নয়। সিলেবাস শেষের পর কি আবার রিভিশন করাবেন নাকি অনলি কোয়েশ্চেন প্র্যাকটিস থাকবে? কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস থাকবে, রিভিশন ওইভাবে আলাদা করে হবে না। হ্যাঁ যদি এবার কোনো রিকোয়ারমেন্টস থাকে যে হ্যাঁ ম্যাম এই পার্টটা একটুখানি বলে দিয়ে তারপর আপনি কোয়েশ্চেন অ্যান্সার স্টার্ট করুন, তাহলে সেটা আমি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে চলো আবার একটুখানি স্টপ করে দিচ্ছি, একটু পড়ে নিই, আবার আমি দেখবো চ্যাট বক্স মানে ডাউট বক্স দেখবো। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো একটি নির্দিষ্ট ভাষার বাগধ্বনির ব্যবহারিক চরিত্র। এখানে ব্যবহারিক কথাটা গুরুত্বপূর্ণ, কি বলছে, ভাষা বিজ্ঞানের 2টি শাখায় বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয়, ধ্বনি বিজ্ঞান আর ধ্বনিতত্ত্ব। তার মানে কি, এই যে আমরা গলা দিয়ে যে কথাটা বলছি, এইটা শুধুমাত্র যে ধ্বনি তত্ত্ব আলোচনা করছে সেটা নয়, ধ্বনি বিজ্ঞান বলে যে শাখাটা আছে তারাও আলোচনা করছে। ধ্বনি বিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে, আর ধ্বনি তত্ত্ব একটা ভাষার বাগধ্বনির সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। এই জায়গাটা আমি দাগ দিয়ে রাখছি, এটা পরেও বলা আছে, একটা ছক আছে দেখবে, ছকেতে ভালো করে ক্লিয়ার করা আছে ব্যাপারটা, আমি তাও এখানটা বলে দিই। হ্যাঁ পধ্বনি, পধ্বনিটা ধ্বনি বিজ্ঞানের হিসেবে, কি হিসেবে, ধ্বনি বিজ্ঞানের হিসেবে পধ্বনি উচ্চারণগত ভাবে। তাহলে ধ্বনি বিজ্ঞান যখন দেখবো কি দেখবো, কি বলেছে প্রথমেই, শ্রুতিগত, উচ্চারণগত আর ধ্বনি তরঙ্গগত। অর্থাৎ কি, প্রথমত উচ্চারণ কিভাবে করছি, প, এই যে পটা দেখো তো, ঠোঁট বন্ধ না করে প বলতে পারছো কিনা, উচ্চারণ করো, নিজেরা করো। আশেপাশে দেখে কেউ যদি পাগলও ভাবে ভাবুক, কিন্তু তোমাকে উচ্চারণ করতে হবে, যে হ্যাঁ আমি ভিডিও, ম্যামের ভিডিও দেখতে দেখতে প প প করছি, আর সবাই দেখে হাসছে, আরে তুই কি করছিস, পাগলের মতো প প করছিস কেন, কিন্তু করতে হবে, কিছু করার নেই। উচ্চারণটা করে দেখো, ঠোঁটটাকে আমরা স্পর্শ না করে, মানে ওষ্ঠ অধর স্পর্শ না করে আমরা প বলতে পারছি কিনা, পারবো না, এই যে পারবো না বললাম তাও আমার ঠোঁটটা হলো, তাই যখন প ধ্বনি বলছি তাহলে উচ্চারণগত ভাবে আমাদের এটা কি হচ্ছে, ওষ্ঠধ্বনি হচ্ছে, তাই তো, যে ঠোঁট না স্পর্শ করে আমি বলতে পারবো না, ঠিক।
তাহলে এটা হচ্ছে উচ্চারণগত স্তর গেল। শ্রুতিগত স্তর, এই যে হয়তো শুধু প এটা বলছি, পর বলছি, পারবো না বলছি, তার মানে আমাদের কানেতে কিভাবে আসছে সেটাকে ভাবতে হচ্ছে, যে এটা খুব মিষ্টি সুর লাগছে নাকি কর্কশ লাগছে নাকি উচ্চ লাগছে নাকি নিম্ন লাগছে, কি ধরনের লাগছে। যেমন নদী যখন বলছি, নদী, এই যে দিয়ের ওপর উচ্চারণটায় যে জোর দিচ্ছি, দয় দীর্ঘই আছে বলে একটা জোর পড়ে। কিন্তু যদি এই যে যদি বলি যদি, যদি যখন বলছি একটা হালকা সুর পাচ্ছি, তার মানে কানে আমাদের ঠেকে বুঝতে পারছি যে হর্ষই দীর্ঘই এর কিছু একটা পার্থক্য এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, কি ওকে, এবার হচ্ছে এটা গেল। এবার যেটা হচ্ছে যে ধ্বনি তরঙ্গগত যেটা বলা হয়, মানে ধ্বনি তরঙ্গ অ্যাকচুয়ালি এটা যে যখন আমরা প ধ্বনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি তখন সেটার উচ্চ নিচ, তরঙ্গ বলতে আমরা কি বুঝি, এরকম যেটা ব্যাপারটা হয়, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম টাইপের যে তরঙ্গের যে ঢেউ যে ব্যাপারটা হয়, ঢেউ যদি বলি তাও তো এরকম উঁচু নিচু এরকম হয় তো, তাহলে সেটাই যে কোথায় উঁচু হচ্ছে কোথায় নিচু হচ্ছে সেটাকে ধ্বনি তরঙ্গ বলা হয়। এবার বলছে যে আমাদের হ্যাঁ ধ্বনি বিজ্ঞান হিসেবে তাহলে উচ্চারণগতভাবে এটা কি, পৃষ্ঠ, স্বঘোষ, অল্প প্রাণ, ওষ্ঠধ্বনি। পৃষ্ঠধ্বনি, সঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, ওষ্ঠধ্বনি। আর ধ্বনি তত্ত্বের হিসেবে প ধ্বনি, এবার ধ্বনি তত্ত্বটাকে দেখবো। ধ্বনি তত্ত্বের হিসেবে প ধ্বনি কেমন বিশ্লেষণ করতে হলে প্রথমে জানতে হবে কোন ভাষার প ধ্বনি, সেটি ভাষাটি জানা দরকার, কারণ ধ্বনিতত্ত্বের নির্দিষ্ট ভাষায় প ধ্বনির চারিত্রিক বিশ্লেষণ হবে। যেমন প ধ্বনির ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণে যে খবরগুলি দিতে পারে সেগুলো হচ্ছে প, বাংলার একটি ধ্বনি মূল। ধ্বনি মূল মানে কি, ওই যে মূল ধ্বনি যেটা, মানে একটা মেন ধ্বনি থাকে না, যেমন ধরো হর্ষই আর দীর্ঘই এর মধ্যে আমরা একটাই জানি যে ইটা মূল, এটা সেটা হ্রস্ব স্বর হলে হ্রস্বই হয় আর দীর্ঘ স্বর হলে দীর্ঘই হয়, ঠিক। তাহলে ইটা হচ্ছে ধ্বনিমূল। সেরকম প এর তো আবার ছোট প বড় প মানে হ্রস্ব প দীর্ঘ প এরকম কিছু নেই, প একটাই ধ্বনিমূল। ঠিক আছে, এটি শব্দের আদ্য মধ্য অন্ত তিনটে অবস্থাতেই উচ্চারিত হয়। শব্দের আদ্য মধ্য অন্ত এইটার মানে কি, এটার মানে বলো তো, শব্দের আদ্য মধ্য অন্ত বলতে কি বলা হচ্ছে জিনিসটাকে, যে আমরা বলতে পারি পড়া, বলতে পারি আপদ, আর একটা কি, আর একটা কি বলতে পারি শেষে প আছে এরকম, খাপ, খাপ খাচ্ছে না বলি তো। তাহলে এবার দেখো পটা আমাদের সব জায়গায় এলো, আদিতে বসলো, আদ্য, মধ্যতে বসলো, অন্তে বসলো, আদ্য মধ্য অন্ত সব জায়গাতে প বসতে পারে সেটা বলা হলো। এবার হচ্ছে তিনটি স্থানে উচ্চারিত হয়, স র ল এর সঙ্গে প ধ্বনি যুক্ত হতে পারে। এটার সব থেকে সহজ ট্রিক্স হচ্ছে সরল করো বা সরল পড়ো, এই শব্দটা মনে রাখবে যে প ধ্বনি কোথায় কোথায় কার সাথে বসতে পারে বা যুক্ত হতে পারে, সেটা হচ্ছে সরল, সরলের সাথে। অর্থাৎ কেমন বলা হলো, প ধ্বনি যুক্ত হতে পারে, এটার মানে কি, দন্তস্বয়ে পয়ে হতে পারে, পয়ে রফলা হতে পারে, আর পয়ে লয়ে হতে পারে। যেমন দন্তস্বয়ে পয় যদি হয় স্পর্শ বলতে পারি, পয়ে রফলা যদি হয় প্রবাহ বলতে পারি, পয়ে লয়ে যদি হয় প্লাবন বলতে পারি। ঠিক, প্রত্যেকটার একটা করে উদাহরণ তাহলে দিয়েই দিই, বললাম যখন। স্পৃহা, প্রবাহ, প্লাবন, হলো, এগুলোর সাথে যুক্ত হলো। এছাড়াও ধ্বনি প্রবাহে পয়ের কি কি পরিবর্তন হয় তারও উল্লেখ থাকবে। ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বে আলোচনার ধরনের তফাৎটা নিচে আচ্ছা চিত্রের সাহায্যে দেখানো হলো। এবার চিত্রটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। তাহলে ধ্বনি কি বলছে, একটা আছে ধ্বনি বিজ্ঞান আর একটা আছে ধ্বনি তত্ত্ব। আমরা পড়বো কিন্তু অ্যাকচুয়ালি ধ্বনি তত্ত্ব। এবার ধ্বনি বিজ্ঞানে কি বলেছে, উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত আর শ্রুতিগত, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। এই জিনিসগুলো আমরা আলোচনা করি। আর ধ্বনি তত্ত্বে নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ, নির্দিষ্ট ভাষায়
ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ। আমরা এখন বাংলা ভাষার পড়ছি, সেই জন্য বাংলার হিসেবে দেখব। যদি আমরা হিন্দি ভাষার পড়তাম, যদি আমরা সংস্কৃতের পড়তাম, তাহলে কিন্তু তার রূপটা একটু হলেও কোথাও না কোথাও বদলে যেত। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে বাগধ্বনি প্রধানত দু ধরনের, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। এই যে বিভাজ্য ধ্বনি কেউ কেউ জিজ্ঞেস করছিলে, বিভাজ্য ধ্বনি মূলত দুই ভাগ, এখানটাতেই বুঝে যাবে। এই যে বিভাজ্য ধ্বনির দুটো ভাগ, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। ঠিক, বিভাজ্য ধ্বনির দুটো ভাগ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আর অবিভাজ্য ধ্বনির মধ্যে কি কি পড়ছে? দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ। এইটা এই মুহূর্তে বোঝানোর দরকার নেই, মানে বোঝার দরকার নেই, বললে আমি বলে দেবো এখন, কিন্তু আমার মনে হয় এটাকে এখন অ্যাভয়েড করো, কারণ এই চ্যাপ্টারেই আমরা পড়বো এই জিনিসটাকে, কিন্তু নেক্সট ডে পড়বো। একসাথে সবগুলোকে দিলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। দৈর্ঘ্য অ্যাকচুয়ালি জানো, দৈর্ঘ্য মানে এই যে হ্রস্বই দীর্ঘই, যেমন বললাম যে দৈর্ঘ্যটা কতটা, ছোট না বড়। শ্বাসাঘাত কেমন পড়ছে, জোরে পড়ছে নাকি কম পড়ছে। জ্যোতি অর্থাৎ এই যে কমা, দাঁড়ি ইত্যাদি যে জ্যোতি চিহ্ন হয়, স্টপ কোথায় করছি। আর সুরতরঙ্গ অর্থাৎ যখন আমরা একটা ধ্বনির মধ্যে একটা বাক্যকে বলছি, সেই বাক্যের মধ্যে কথা বলার ওঠা পড়াটা কোথায় হচ্ছে। এই হচ্ছে শর্টে বলে দিলাম। এবার বিস্তারিতভাবে আমরা পরের দিন এটা জানবো। আপাতত আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এই দুটো ভাগকে। ঠিক আছে? আন্তর্জাতিকভাবে ভাষা বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত মৌলিক স্বরধ্বনি বা কার্ডিনাল ভাওয়েলস হলো বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান ও ওষ্ঠের আকৃতি বুঝিয়ে দেবার মানদণ্ড। এটা তাহলে মুখস্থ করতে হবে বলতে গেলে এটাকে। তাহলে কি বলছে? আন্তর্জাতিক ভাষা বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত মৌলিক স্বরধ্বনি। আমাদের ভাষায় মৌলিক স্বরধ্বনি কটা আছে? আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টা। ঠিক, তাহলে এইরকমই অন্যান্য ভাষারও যা আছে সেই সমস্ত মৌলিক স্বরধ্বনি বা কার্ডিনাল ভাওয়েলস যেটাকে বলছে, সেগুলি হলো বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান আর ওষ্ঠের আকৃতি বুঝিয়ে দেবার মানদণ্ড। জিহ্বাটা কোথায় আছে আমাদেরও উচ্চারণের সময় সবসময় দেখতে হয়। এই যে কথায় বলছি দন্ত স, দন্ত যখন কথায় উচ্চারণ করো তো দন্ত স, তাহলে জিভটা কি হচ্ছে? দাঁতের গোড়াতে ঠেকছে, উপরের পাটির দাঁতেতে। দন্ত স, দন্ত কথাটা বলতে গেলেই দাঁতে ঠেকছে। তারপর বলছি তালব্য স, তালব্য স, ঠিকভাবে স যদি উচ্চারণ করো, জিভটা উল্টে গিয়ে ঠিক উপরের তালুতে ঠেকবে, স। ঠিক, আবার হয়তো মূর্ধন্য স, মূর্ধন্য স, এই সটা পুরো মূর্ধা থেকে, অর্থাৎ তালুর পিছনের দিকে যে মূর্ধা থাকে ওখান থেকে আসবে। কিন্তু ওই তো আমরা ওইভাবে উচ্চারণ করতে পারি না, পার্টিকুলার ধরে ধরে উচ্চারণ করলে বলতে পারবো, কিন্তু ফ্লোয়ে ফ্লোয়ে ওটা আসে না, প্রবাহমানতার মধ্যে আসে না। তো যাই হোক, কিন্তু এই যে বলছে যে জিহ্বার অবস্থান আর ওষ্ঠের আকৃতি, যখন প বলছি, প ঠোঁটটা এরকম হয়ে গেল, আমি বলছি অ, একটুখানি বাড়লো, ঠিক তো। এ কি হলো? স্মাইল টাইপের হয়ে গেল, এ মানে মুখটা প্রসারিত হয়ে গেল দুদিকে। ঠিক, তাহলে এই যে ওষ্ঠটা আমাদের পরিবর্তন হচ্ছে সবসময়, মানে ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে হবে। তাহলে মানে কেউ কথা বললে, ওই যে অনেকে হয় না যে যারা ধরো শুনতে পায় না কিন্তু কেউ যে ঠোঁট নাড়ছে সেটা দেখে বুঝতে পারে যে কি কথা বলছে। ঠিক, তো ওই যে ঠোঁটের আকৃতিটা, ওটা আমাদেরকে কিন্তু একটা শিক্ষা দেয় যে আচ্ছা এই এই ধরনের উচ্চারণ হতে পারে, অনেকটা কাছাকাছি যাই আমরা। তো সেটাকেই বলা হলো। অধ্যাপক জোন্স মৌলিক স্বরধ্বনিকে স্কেলস অফ কার্ডিনাল ভাওয়েলস বলেছেন। এটা এমসিকিউ হিসেবে আসবে, মানে অবশ্যই মনে রাখবে। অধ্যাপক জোন্স মৌলিক স্বরধ্বনিকে স্কেলস অফ কার্ডিনাল ভাওয়েলস বলেছেন, জাস্ট বলা কথা, এখানে কোনো বোঝানোর নেই। ধ্বনিবিজ্ঞানী, আচ্ছা আবার একটা আছে অ্যাবারক্রম্বে কে অনুসরণ করে বলা যায় বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান চিহ্নিত করার জন্য মুখের ভিতরে শূন্যস্থান। ভাষাবিজ্ঞানীরা যেসব কাল্পনিক মাপকাঠি করেছেন তাদের বিভিন্ন পরিমাপ নির্দেশক বিন্দু থেকে উচ্চারিত স্বরধ্বনিগুলিকে মৌলিক স্বরধ্বনি বলে। তাহলে এই মৌলিক স্বরধ্বনি কাকে বলে? অ্যাবারক্রম্বের মতে, অ্যাবারক্রম্বে বলছি, বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় যখন জিহ্বার অবস্থান চিহ্নিত করার জন্য মুখের ভেতরে শূন্য স্থান ভাষাবিজ্ঞানীরা যেসব কাল্পনিক মাপকাঠি করেছেন, অর্থাৎ কি বলা হচ্ছে, যখন আমরা কোনো ধ্বনি উচ্চারণ করছি মুখের ভেতরটা যে হাঁ করলে যে পুরো ফাঁকা জায়গাটা আছে সেই জায়গার একটা একটা মানদণ্ড ধরা হয়েছে। মানে ধরো এই যে
ফাঁকা জায়গার মধ্যে কখনো জিভটা হয়তো লেফট সাইড যাচ্ছে, কখনো উপরে যাচ্ছে, কখনো নিচে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এক একটা ধাপ ধরে নিয়েছেন ওনারা। সেই যে পরিমাপ নির্দেশক বিন্দু, সেখান থেকে উচ্চারিত স্বরধ্বনিগুলিকে মৌলিক স্বরধ্বনি বলে। ঠিক, তাহলে এখানগুলো সমস্তটাই কিন্তু কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন হিসেবে দেখে রাখবে। মৌলিক স্বরধ্বনি মানদণ্ডের সঙ্গে তুলনা করে বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার অবস্থান ও ওষ্ঠের আকৃতি যেমন নির্দেশ করা যায়, তেমনি মৌলিক স্বরধ্বনির সঙ্গে তুলনায় বিভিন্ন ভাষার স্বরধ্বনির শ্রেণীবিভাগ ও বর্গীকরণও করা যায়। এইভাবে আমরা বাংলায় স্বরধ্বনির মধ্যে থেকে এই যে 7টি স্বরধ্বনি পেলাম, যা মানদণ্ড বাংলায় স্বরধ্বনি হিসেবে চিহ্নিত। চিত্রে বাংলা স্বরধ্বনিগুলোকে, আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে আর কোনো কোয়েশ্চেন নেই, জাস্ট বাংলায় কটা হচ্ছে ওই কার্ডিনাল ভাওয়েলস বা মৌলিক স্বরধ্বনি আছে, সেটা হচ্ছে 7টা। এবার এই চিত্রটা দেখো, তোমাদের বইটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে হয়তো আমার লেখাটা একটু আবছা হতে পারে, যেহেতু হাতের লেখার মতো তো, ওই জন্য একটুখানি এখানে আবছা মতো হয়ে গেছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের যে 7টা মৌলিক স্বরধ্বনি আগে আছে, সেটাকে আগে চিহ্নিত করে নিই। কি আছে? প্রথমে হচ্ছে অ। আচ্ছা, এটা অটা লেখাটা ভালো পড়েনি, অ, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা আছে আ, এখানে আছে এ, এখানে আছে ও, এটা আছে হর্ষ, এটা আছে ই। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। এবার বলি কি কি সালে মৌলিক স্বরধ্বনি আমরা আগেও পড়েছি, ছোটবেলায় ছিল, 9-এ সম্ভবত ছিল। অ, আ দুটো আলাদা আলাদা রূপ। হ্রস্ব ই, যেটা তখনই বলছিলাম, ই শুধুমাত্র একটা রূপ। এটা হ্রস্ব ই হতে পারে, দীর্ঘ ই হতে পারে, কিন্তু উচ্চারণের সময় আমাদের ওই কাছাকাছি একই ই হয়ে যায়। ঠিক তো? আমি যদি বলি নন্দিনী, এই যে নন্দিনী, নন্দিনীতে একটা হ্রস্বই একটা দীর্ঘই, কিন্তু উচ্চারণটা দেখো সেই হ্রস্বই এর মতোই, ই জাস্ট ই ধ্বনি উচ্চারণ হচ্ছে। উ ধ্বনি, এই যে নূপুর বানানটা লিখতে গিয়ে আমার কনফিউশন হলো যে নূপুরে কোনটায় দীর্ঘও ছিল কোনটায় হ্রস্বও ছিল। হঠাৎ মনে হলো যে প্রথমে ঠিকই লিখলাম যে দন্তনয় দীর্ঘ পয় হর্ষৌ র, তারপর মনে হলো যে আমি কি ভুল লিখছি, দন্তনয় হর্ষৌ ছিল বোধহয়, পয়ে দীর্ঘও ছিল, আবার মাঝখানে কিন্তু মিটিয়ে ভুল লিখলাম। কিন্তু তারপর আবার দেখে মনে হলো, মানে দেখতে দেখতে একটা চোখ সয়ে যায় তো, দেখে মনে হলো যে না না, বানানটা ভুলই লিখছি, এটা এটা ভুল। তাহলে আবার দন্তনয় দীর্ঘ পয় হর্ষৌ র লিখলাম। তাহলে এই যে হ্রস্বৌ দীর্ঘৌ বসে খায় ক্ষীরখৌ, যাই হোক, হ্রস্বৌ দীর্ঘৌ বসে যাই খাক না কেন, আমাদের যখন বলতে যাচ্ছি তখন কিন্তু ধ্বনিগত উচ্চারণ ভাবে একই। তাই রূপটা কি ছিল, অর্থাৎ তার লিখিত রূপটা কেমন হয়, সেটা বলতে মানে লিখতে গিয়ে আমাদের মাঝে মধ্যে কনফিউশনে পড়তে হয়। সেই জন্য আমাদের হ্রস্বই দীর্ঘই বা হর্ষ দীর্ঘই এত ভুল হয়। ঠিক, এবার আসছে কি এ, এ ওই। এবার ওইটাকে নিলাম না কেন ম্যাম? এর সাথে তো ওই এর কোনো মিল নেই, ই গুলো বুঝলাম, উ গুলো বুঝলাম, ওই যদি বলি, ও আর হর্ষই লিখলে ওই হয় না। এখানে লিখছি আমি জাস্ট, এইটা মানে যা, এইটা মানে কি তাই নয় উচ্চারণগত ভাবে? ঠিক তো? আবার যদি বলি ও, ও হর্ষ, ধ্বনিগত ভাবে এটা কি ঠিক নয়? তাই জন্য কিন্তু এই ওই কার আর ও, এই দুটোকে ধরা হয় না। ঠিক আছে, যেহেতু ওইগুলোকে আমরা দুটো যুক্ত আলাদা আলাদা অক্ষর দিয়েও বোঝাতে পারি, সেই জন্য ওই দুটোকে ধরা হয় না। আচ্ছা, এখানে তাহলে থাকলো ও, আর একটা যেটা থাকে সেটা হচ্ছে এ ধ্বনি। আমরা বলছি কি, এটা কি, ওই যে শব্দটা লিখেছি এটাকে কি উচ্চারণ করি আমরা? এই যে আমি কথাটা বললাম যে এটাকে কি উচ্চারণ করি আমরা, এ টয় আকার, তাই তো? এটা বলছি, এটাকে কি বলি? একটা, একটা গান লিখো আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, একটা গান লিখবো, কিন্তু হাতে কি লিখবো? লিখবো একটা।
ঠিক, তাহলে এই যে ধ্বনিটা আমাদের উচ্চারণে থেকে গেছে, থাকবে সারা জীবন। লিখবো এক, বলবো আর এক, তাই ধ্বনিগতভাবে আমাদের ধ্বনিটা আছে, তাই এটা আর একটা মৌলিক স্বর। ঠিক আছে, তাহলে অ আ ই উ এ ও এ, এই 7টা হয়ে গেল আমাদের ধ্বনি। এবার এই স্বরধ্বনিগুলোকে দেখো, এই ছকটা মানে মারাত্মক একটা ছক, খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, একদম কনসেন্ট্রেট করো ব্যাপারটাতে। প্রথমত এটা একটা জিহ্বার ধরো অবস্থান। এই যে মুখবিবরের ফাঁকা জায়গা, একটু আগে বললাম অ্যাবারক্রমের কথাটা, মুখবিবরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাটাকে ধরে নাও। মুখের সামনের দিক যদি হয় সেটা হচ্ছে এই সম্মুখ ভাগ, একদম মুখের পিছন দিক অর্থাৎ গলার সাইডটা, যেখানটা আমাদের ওই টাগরাটা ব্যথা হয় যেখানটা, ওই জায়গাটার ওখানটাকে ধরে নাও একদম পশ্চাৎ ভাগ। তার একটু আগে অবধি আমাদের জিভটা যেতে পারে, অত দূর মানে জিভটাকে আমরা উল্টাতে পারি না ব্যাঙের মতো। যাই হোক, তো হচ্ছে এই যে এই ভাগটাকে এবার ভাবো যে মুখের মধ্যে আমরা কিভাবে উচ্চারণ করছি। যখন বলছি ই, ই, জিভটা কোথায় আসছে, দেখো সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে সম্মুখ, সামনের দিকে এগিয়ে আসছে, সম্মুখের দিক। যখন বলছি উ, উ, জোরে বলো তো উ, দেখো জিভটা আস্তে করে নিজেকে গুটিয়ে নিচ্ছে পিছনের দিকে। যেটা ই বলছিলাম, জিভটা হালকা সামনের দিকে বেরিয়ে আসছিল, উ যখন বলছি জিভটা হালকা পিছনে গুটিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, পশ্চাৎ হয়ে যাচ্ছে। মানে জিহ্বা কি করছে, সামনের দিকে এগিয়ে আসছে, পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। বেশ, এইভাবেই বাকিগুলোকে দেখো, এ এগিয়ে আসছে, উ পিছিয়ে যাচ্ছে, ও পিছিয়ে যাচ্ছে, সামনের দিকে আসছে, অ জিভটা হালকা ঢুকিয়ে নিচ্ছে, অ গলার কাছে চলে যাচ্ছে না, মনে হচ্ছে জিভটা নিজেকে গুটিয়ে, জিভের অগ্রভাগটা হয়তো গুটিয়ে এরকম পিছনে লাট খেয়ে যাচ্ছে না, কিন্তু কি হচ্ছে, জিহ্বাটা যে নিজেকে একটু প্রসারিত করতে পারে, ও কি করছে, নিজেকে সংকুচিত করে পিছনের দিকে চলে যাচ্ছে, অ। এবার বলো আ, একদম মিডিলে বলছি, আ, না সামনে না পিছনে, আ। ওকে, হয়ে গেল। তাহলে সম্মুখ, পশ্চাৎ আর কেন্দ্রীয়, এই জিনিসটা আমরা বুঝে গেলাম, একটা সম্মুখ দিক, একটা পিছনের দিক, একটা কেন্দ্রীয় দিক। এবার বুঝবো এই মাঝখানের কথাগুলোকে। ঠিক, কি আছে, ক্লোজড, দেখো সংবৃত, এটা হচ্ছে ক্লোজড। সংবৃত কথার অর্থ কি, সংকুচিত হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, এই অর্থে, সেই জন্য বলছে ক্লোজড। ঠিক আছে, আর এটা কি বলেছে, অর্ধ সংবৃত বা হাফ ক্লোজ। আগে এই জিনিসগুলো জেনে নিই, তারপরে বাকিটা বলছি। অর্ধ বিবৃত, হাফ ওপেন, বিবৃত করা অর্থাৎ বর্ণনা করা, আমরা বলি এই উত্তরটির এই লাইনটি বিবৃত করো, আমরা বলি তো এই লাইনটি বিবৃত করো, তার মানে কি, বর্ণনা করো, ওপেন আপ হও, এটাকে আরো বেশি করে খোলা করে বলো, তার মানে ওপেন হওয়া, বিবৃত, ওপেন। এবার জিনিসটা যেটা আসছে, এই দেখো প্রত্যেকটার দুটো ভাগ করে আছে, এই ভাগের মাঝখানে একটা করে ধ্বনি দিয়েছে। ঠিক আছে, কিন্তু তাই বলে এই যে ভাগের মাঝামাঝি ধ্বনি দিয়েছে বলে যে সব ধ্বনিগুলো এর মাঝখানে পড়বে, এটা নয়। এখানটাতেই এই ছকটা একটুখানি গুলিয়ে যায়। বিবৃত, আচ্ছা এদিকটা একটু দেখে নি। নিম্ন, নিম্ন হচ্ছে লো, একদম নিচে যেটা লো। তারপর বলছে লো মিড, অর্থাৎ নিম্ন মধ্য, নিম্ন থেকে একটু ওপরে। তারপর আছে উচ্চ মধ্য, একদম উঁচু থেকে হালকা মিডিলে। আর এটা হচ্ছে উচ্চ, একেবারে উঁচুতে। ঠিক, এবার দেখো সব থেকে আগে যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট পোর্শনটা। ঠিক আছে, বিবৃত আর নিম্ন, মানে নিচু করে বলবো কিন্তু বিবৃত করব, সেটা হচ্ছে আ। আ বলো, আ, আ, কি করছি, মুখটা বিবৃত করছি, মুখ বিবরটা আমাদের খুলে যাচ্ছে, আ হচ্ছে। জিহ্বা কোথায় অবস্থান করছে, মিডিলে অবস্থান করছে। ঠিক, আগেই আমরা বলে দিয়েছি যে জিহ্বার কোথায় হচ্ছে, আটা মাঝখানে, কেন্দ্রেতে একদম, আ। তাহলে প্রথমত বিবৃত করছি, আটা, জিহ্বাটা মানে ওপর নিচ হিসেবে মিডিলে থাকছে, মানে অগ্র আর পশ্চাৎ হিসেবে মাঝখানে থাকছে। আর এবার দেখো আ, যখনই বলছি আ বলতে গিয়ে জিভটা ওপরের দিকে উঠে যাচ্ছে নাকি নিচের দিকে নেমে যাচ্ছে, ওই অগ্র পশ্চাৎটা ভাববে না। যেটা বলছিলাম একদম দাঁতের গোড়ার দিকটা কাছাকাছি হচ্ছে অগ্র, আর গলার একদম ভেতরের দিকটা হচ্ছে পশ্চাৎ, ওটাকে বাদ দাও, ওখানের মধ্যে ও কেন্দ্রীয়।
এটা আগেই আমরা দেখে নিয়েছি, সম্মুখ, পশ্চাৎ, কেন্দ্রীয়, তিনটে ভাগ আমরা পেয়ে গেছি। বাদ, এবার হচ্ছে মুখটাকে আমরা খুলছি না বন্ধ করছি। আ বলতে গিয়ে মুখটা খুলছি, তাহলে হয়ে গেল বিবৃত। এবার জিভটা নিচের দিকে নামছে না উপরের দিকে যাচ্ছে? আ, বলো, জিভটা দেখো নিচে চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে নিম্ন, রাইট? তাহলে আটাকে আমরা পেয়ে গেলাম এই তিনটের দলেতে, নিম্ন, কেন্দ্রীয়, বিবৃত, হয়ে গেল। এবার আসছি এ ধ্বনি। আগে সম্মুখ পেয়ে গেছি, ও সম্মুখের দিকে উচ্চারিত হয়। আর কি? অর্ধ বিবৃত, মানে যতটা বিবৃত আতে হচ্ছে আ এ, দুটো পরপর উচ্চারণ করো, আ এ। দেখো সব থেকে বড়টা যতটা খুলতে পারছি সেটা আ উচ্চারণ করছি, তার থেকে হালকা একটু যে ছোট করে নিচ্ছি এ উচ্চারণ হচ্ছে, এ। এবার আরেকটা ধাপ উপরে ওঠো, এ, আ এ এ, আরো ছোট হয়ে গেল মুখটা, ঠিক? আর একদম যেটা সংবৃত, ই। এখন আমার মুখটা খুলতেই হচ্ছে না, ই, হালকা জাস্ট মানে সাউন্ডটা বেরোনোর জন্য যেটুকু খোলার সেটুকু খুলছি, ই, ঠিক? তাহলে স্টেপ বাই স্টেপ যাব, বুঝে নেব। আর একবার বলে দিচ্ছি ফাইনালি ক্লিয়ারেন্সের জন্য। প্রথমে বলো আ এ, তারপর বলো এ, তারপর বলো ই। চারটে হলো, সব থেকে বড়, একটু ছোট, আর একটু ছোট, একদম ছোট, হয়ে গেল। তাহলে এই সাইডটা। এবার বলবো এই সাইডটা, আবারও আ কে দিয়ে স্টার্ট করব নিচে থেকে। আ হচ্ছে সব থেকে লোতে ছিল জিহবাটা, আ। বলো অ, অ বলো হালকা, আয়ের পরে অ বলো, মানে আমি তো মাঝখানে অনেকগুলো কথা বলে দিচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আ অ, দেখো জিভটা হালকা একটু ওপরে, যেন একটু নড়ে ওপরের দিকে উঠে গেল। আ অ, ও, আরো একটু সরু মতো হয়ে একটু ওপরে উঠলো, তারপর হলো উ। উ যখন বলছি জিভটা একদম সরু হয়ে যেন দাঁতের কাছে ঠেকবো ঠেকবো হয়ে যাচ্ছে, উ। তাহলে কি হলো? আ অ ও উ। এটা জিহবার উচ্চার, মানে এটা কি হচ্ছে, এক জায়গায় সব থেকে নিচে থাকছে, তারপর নিম্ন মধ্য থাকছে, তারপর একটু উঁচুতে যাচ্ছে, তারপর একদম উঁচুতে উঠছে। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার আসবো এই সাইডের গুলো কি লেখা আছে ম্যাম। এখানে লেখা আছে কুঞ্চিত। যখনই এই যে আটাকে বলছি, তারপর অতে চলে যাচ্ছি, অ ও উ, দেখো তো, অ ও উ। ঠোঁটটা কি হচ্ছে, আ যখন বলছি ঠোঁটটা যে স্প্রেড হয়ে যাচ্ছে, আশেপাশে ফাঁকা হয়ে যাচ্ছে, সেটা কি এখানে হচ্ছে? না, হচ্ছে না। কি হয়ে যাচ্ছে? ছোট্ট হয়ে যাচ্ছে ঠোঁটটা। মানে কি বলবো, সেই পাখিদের মতো মানে বাচ্চাদের যেমন মুখগুলো হয় না, একদম কুচি কুচি এরকম পুচকু হয়ে যায়, তো ওই রকম টাইপের ঠোঁটটা হয়ে যাচ্ছে। দেখো যখন বলছি অ ও উ, ছোট হয়ে আসছে, তাহলে কুঞ্চিত। আমরা কি বলি? সংকুচিত আর প্রসারিত বলি তো। সংকুচিত মানে কুঞ্চিত, ছোট হয়ে আসছে। আর এটা আছে অকুঞ্চিত, মানে এই যে আটা যখন উচ্চারণ করব, এই লোটাতে, ওটাতে পুরোপুরি কুঞ্চিত হচ্ছে না। আবার যে প্রসারিত বিশাল বড় হয়ে যাচ্ছে সেটাও হচ্ছে না, কিন্তু পুরোপুরি কুঞ্চিতও হচ্ছে না, যেটা বাকি তিনটেতে হচ্ছে। এবার এদিকের গুলো সব প্রসারিত। কিভাবে বলতো দেখি? এ, ঠোঁটটা দেখো স্প্রেড হচ্ছে এদিকে, এ, ই, ই, এটা করতে গেলে আরো বলছি। তাহলে এই ঠোঁটটাকে দেখে দেখে সব সময় প্র্যাকটিস করতে হবে। প্রয়োজন হলে আয়না নেবে, আয়না নিয়ে সামনে বসবে। এইদিকে এটা খোলা থাকবে বইয়ের পাতায়, বাঁ হাতে থাকবে আয়না পরিষ্কার। এটা কোনো হাসির কথা নয়, মজার কথা নয়। নিজেদের মানে ভাষাটাকে চিনতে গেলে নিজেদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে, যে এদিকে বই খোলা থাকবে, এদিকে আয়না থাকবে, নিজের ঠোঁটটা নিজে দেখবে যে কিরকম হচ্ছে, স্প্রেড হচ্ছে, কখন গোল হয়ে যাচ্ছে, কখন এরকম হাঁ হয়ে যাচ্ছে, কেমন হচ্ছে। তাহলে এই দিকটা তাহলে কি কিরকম বললাম? দুটো ঠোঁটেরই মানে আকৃতিটা দুদিকে প্রসারিত হয়ে যাবে, এদিকে গালের দিকে প্রসারিত হবে। আর এই কুঞ্চিততে কি হবে? এরকম সংকুচিত হয়ে যাবে, ঠিক? তাহলে এই হয়ে গেল আমাদের প্রসারিত, সংকুচিত ইত্যাদির এই বর্ণনাটা।
এবার ওই সেম জিনিস যেগুলো আমি বলে দিলাম যে ওই ভাগের মধ্যে কি কি আছে সেটা এখানে লেখা আছে। যে হর্ষই, হর্ষইটা কেমন ধ্বনি? উচ্চ, সম্মুখ, প্রসৃত। প্রসৃত মানেই হচ্ছে প্রসারিত, ঠিক আছে, প্রসারিত, সংবৃত, তালব্য ধ্বনি। এবার এই তালব্য ধ্বনি কি কি ধ্বনি ওগুলো তো পরে আরেকটা ভাগ আছে। এবার উদাহরণ দিয়েছে ইলিশ, রীতিনীতি ইত্যাদি। যেমন হ্রস্বইটা কোথায় কোথায়, এখানে হ্রস্বই, এখানে দীর্ঘই, এই যে উচ্চারণের যে পার্থক্যটা হয় আর কি, এই হিসেবে দিয়েছে। হর্ষটা দেখো উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত, কণ্ঠ। ঠিক, এগুলো মানে জাস্ট ভাগ হিসেবে মনে রাখবে, ঠিক আছে। দেখো ওই বর্তুলটা যেমন আমরা কিন্তু ভাগের মধ্যে পড়িনি, কিন্তু এটা আমাদের মানে ধ্বনিগত একটা রূপ, সেই জন্য এটাকে বর্তুল হিসেবে মনে রাখতে হবে। ওকে, তো এই জায়গাটা আমি আর পড়ছি না, সেম জিনিস যেটা একটু আগে বুঝিয়ে এলাম সেই হিসেবে মনে রাখতে হবে। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে এই জায়গাটা। কারণ তোমাদেরকে এইরকম দেওয়া হবে যে অ্যা ধ্বনি, ঠিক আছে, অ্যা ধ্বনি লিখে দিলাম। এবার দিয়ে বলে দেওয়া হলো এটা কি ধরনের ধ্বনি। এর মধ্যে ধরো নিম্ন, মধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত আছে, তো হয়তো বলা হলো কোনটা কোনটা ঠিক নয়, কোনটি সঠিক নয়, অ্যা ধ্বনির ক্ষেত্রে কোনটি সঠিক নয়। এবার তোমাকে চারটে অপশন দেবে, চারটে অপশনের মধ্যে ধরো এইগুলো ঠিক আছে, নিম্ন, মধ্য, সম্মুখের জায়গায় আমি দিয়ে দিচ্ছি পশ্চাৎ, তিন দিয়ে দিচ্ছি প্রসৃত বা প্রসারিত, প্রসৃত মানে প্রসারিত, আর চার দিয়ে দিচ্ছি অর্ধ বিবৃত। ওকে, তাহলে আমাদের অপশন এইরকম আসবে যে এই চারটে করে বা পাঁচটা করে যে ভাগ দেওয়া আছে সমস্তটা তোমাকে মনে রাখতে হবে। কণ্ঠ, তালব্য, ওষ্ঠ এগুলো না শুধুমাত্র ওই গলা থেকে বেরোচ্ছে না তালুতে ঠেকছে সেই হিসেবে, নর্মালি যেমন আমরা আগে পড়ে এসেছি কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, ওই রকম এটা সহজ। মূল যেটা তোমাদেরকে মনে রাখতে হবে এইগুলো। এর আগের যে ছবিটা আমরা দেখলাম, ধরতেরি, হুম, আগের যে ছবিটা দেখলাম এই হিসেবে যে ভাগগুলো, সেই ভাগগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানের মধ্যে কোনটি সঠিক নয়, তাহলে পশ্চাৎ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আ ধ্বনি সম্মুখে ছিল। ওকে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট নেক্সট হচ্ছে বাংলা ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনি 30টি, 4টি অর্ধস্বর আছে, অর্ধস্বর ধ্বনিও আছে বাংলায়, ধ্বনি ওটা একসাথে হবে, ঠিক আছে। এবার কি এগুলো ছোটবেলার জিনিস, আগে অলরেডি পড়া আছে, 9-এ ছিল সম্ভবত তোমাদের, তো 9-এর যা কিছু জিনিসপত্র সেগুলোই এখানে দেওয়া আছে, যে কোনটা ঘোষ ধ্বনি, কোনটা অঘোষ ধ্বনি, কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, সেই হিসেবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এই ছকটা এমনিতে জাস্ট কি বলবো একটা নলেজের জন্য দেওয়া, বাট পড়তে হবে তোমাকে এখান থেকে। স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি কি, ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে আমাদের স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত এই যে 25টি ধ্বনি আছে এগুলো স্পর্শধ্বনি। এবার কেমন, প্রথমে হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি, প্রাণ মানে এখানে শব্দের অর্থ কি আমি জানি তোমরা ভুলে গেছো, তাই আমাকে পুরোটাই বলতে হবে। মানে হয়তো 50% জনের মনে থাকতে পারে, বাকি 50% ভুলে গেছে। প্রাণ মানে হচ্ছে শ্বাস বায়ু, যেটা আমরা গলা থেকে বা ভেতর থেকে উচ্চারণ করছি বাগধ্বনির সাহায্যে, বাগযন্ত্রের সাহায্যে। সেই বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে অল্প যে ধ্বনিটা মানে ইয়েটা শ্বাস বায়ুটা বেরোচ্ছে সেটা হচ্ছে অল্প প্রাণ। যখন বলছি ক, তারপর বলছি খ, ক, খ, গ, ঘ, দেখো তো নিজে উচ্চারণ করো, কতে অল্প শ্বাস বায়ু লাগছে, খতে বেশি লাগছে, গতে অল্প লাগছে, ঘতে বেশি লাগছে। তাহলে ক, খ, গ, ঘ, কি বুঝলাম, ক আর গতে অল্প লাগছে, খ আর ঘতে বেশি লাগছে। তাহলে ক আর গ অর্থাৎ বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি হয়ে যাবে অল্পপ্রাণ ধ্বনি, আর খ আর ঘ অর্থাৎ সেকেন্ড আর ফোর্থ হয়ে যাবে মহাপ্রাণ ধ্বনি। বাকিগুলো লেখা আছে। বেশ, এবার আসবো ঘোষ আর অঘোষ।
ঘোষ অঘোষ। কি করব, আগে এটা মনে রাখবো, একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে ঘোষ, ঘোষ বানানটা কি দিয়ে শুরু হয়? ঘ দিয়ে শুরু হয়। তাহলে মনে রাখবো গ আর ঘ হচ্ছে ঘোষ ধ্বনি, ফার্স্টেরটাই শুধুমাত্র এটা মনে রাখবো যে ঘোষ ধ্বনি ঘ দিয়ে শুরু হয়। অল্প প্রাণ মহাপ্রাণ আর ঘোষ অঘোষে একটা জিনিস হচ্ছে, একটাতে হয় একটা করে বাদ দিয়ে দিয়ে। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণে তো আমরা উচ্চারণ করলেই বুঝতে পারছি যে ক, খ, গ, ঘ। ও আচ্ছা, বুঝে গেছি, ক আর গটা অল্প লাগছে তাহলে এটা অল্প প্রাণ, আর ঘ আর ঘটা বেশি লাগছে, এটা মহাপ্রাণ। ব্যাস, এটাকে সাইড করে দিলাম। এবার আসবো যে ম্যাম কোনটা ঘোষ ধ্বনি ছিল কোনটা অঘোষ ধ্বনি ছিল, মাথায় আসছে না। তাহলে এটা মনে রাখবো যে ঘোষ শব্দটা ঘ দিয়ে শুরু হয়, তাহলে গ আর ঘ হয়ে যাবে ঘোষ ধ্বনি, অর্থাৎ বর্গের থার্ড আর ফোর্থ হয়ে গেল ঘোষ। তাহলে অঘোষ কে? তাহলে ক আর খ, অর্থাৎ বর্গের প্রথম আর দ্বিতীয়। ঠিক, এবার দেখি, তাহলে বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনি যেমন ক আর খ, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি কোনটা? বর্গের তৃতীয় চতুর্থ, যেমন গ আর ঘ। এটাকে দিয়ে মনে রাখবে। তাহলে এটার আমি একটা, যেটা বললাম আমি একটু লিখে দিচ্ছি, যে মনে রাখার, মনে রাখবে এইভাবে আর কি, যে ঘোষ শব্দটা শুরু হচ্ছে ঘ দিয়ে, তাই জন্য গ আর ঘ হচ্ছে ঘোষ ধ্বনি। ঠিক, ওকে, ক্লিয়ার তো? আর একটা আছে নাসিক্য, এটা তো সবাই জানে, এটা হচ্ছে সেই ভূতের কথা। ভূতেরা যেমন নাকে নাকে কথা বলে, সেইগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। যেখানে দন্ত ন দেখতে পাবে, ও দেখতে পাবে, ইও দেখতে পাবে, সেখানে সব নাসিক্য ধ্বনি করে দেবে। ঠিক আছে? এই যে যেমন হচ্ছে বর্গের পঞ্চম ধ্বনিগুলো, পঞ্চম ম, ইয়, ন, ন, ম। ঠিক আছে, হলো ঘোষ অঘোষ সঘোষ মঘোষ সবই হয়ে গেছে। এবার যেটা আছে, সব থেকে বেশি প্রশ্ন আসে যেখান থেকে, সব থেকে বেশি প্রশ্নদায়ক, যন্ত্রণাদায়কের মতো ব্যাপার স্যাপার, প্রশ্নদায়ক। সব থেকে বেশি প্রশ্নদায়ক জিনিস হচ্ছে এটা, উষ্ম ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। উষ্ম, উষ্ম শব্দটা বলো। উষ্ম ধ্বনি তো, ধ্বনি তো সবেতেই আছে, ধ্বনিটাকে বাদ দাও। উষ্ম, উষ্মতে কি আসছে? স আসছে, যে সটা আমরা উচ্চারণ করতে পারি না, মূর্ধন্য ষ। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মূর্ধন্য ষ উচ্চারণ করতে পারি বা না পারি, আমরা যে স্বই উচ্চারণ করি, আমাদের তিনটে স আছে বর্ণের মধ্যে, তাই তিনটে স্বই হয়ে যাবে উষ্মতে, উষ্ম স। ঠিক আছে, আর একটা আছে হ। হটাকে কেন যে নিয়েছে জানি না, আসলে মেন কথা হচ্ছে হ বলতে গিয়ে আর স বলতে গিয়ে একই রকমের উষ্ণ একটা বায়ু মানে মুখ থেকে বেরিয়ে আসে, মানে এটা উষ্ম ধ্বনি। ঠিক আছে, সমস্ত কিছু। আর আছে কি, আচ্ছা এটা আমার লেখার দরকার নেই, অলরেডি লেখা আছে। আর আছে কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনি হচ্ছে র, দেবে র, এরম বলে না অনেকে, ওইটা পারে, আমার ঠিকঠাক আসে না, চেষ্টা করলাম জাস্ট। র, র, এরকম দেখবে কোনো কিছু, ওই যে গাড়ি চালানো, বাচ্চারা কিছু একটা করছে, এরকম করা যায়, র ধ্বনি ওটা, যে র, রটা বললে জিভের মধ্যে হালকা কম্পন সৃষ্টি হয়, মানে সেকেন্ডের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, সেই জন্য র হচ্ছে কম্পিত ধ্বনি। তাড়িত ধ্বনি কিভাবে মনে রাখবে? তাড়িত শব্দের মধ্যে কি আছে? ডয় শূন্য র আছে, তাহলে ডয় শূন্য র আর ঢয় শূন্য র হয়ে যাবে তাড়িত ধ্বনি। উষ্মর মধ্যে কি মনে রাখতে বলেছি? পেট কাটা মূর্ধন্য ষ আছে, সেই জন্য তিনটে স হয়ে যাবে উষ্মতে। পার্শ্বিক ধ্বনি, এটাই খালি একটু অড, কম্পিত ধ্বনিটাও মনে থাকবে, যে ওই যে রটা বললাম ওইভাবে একটুখানি মাথায় রাখবে, তাহলে হয়ে যাবে ওটা। আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। ঠিক আছে, পার্শ্বিক ধ্বনি ল। ওকে, এই কটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, এটা মানে অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা শুধু তোমাদের বেলায় নয়, সেই আমাদের সময় থেকে প্রশ্ন আসছে, 10-12 বছর আগে থেকে এই পোর্শন থেকে প্রশ্ন একটা আসেই আসে। ঠিক আছে, তাহলে বাকিগুলো তো অলরেডি জানো, ওই
ক খ গ ঘর মধ্যে ওই যে 5টা করে যে এক একটা ইয়েতে বর্গেতে থাকে বর্ণ, সেগুলোর মধ্যে থেকেই ভাগ এগুলো, কিন্তু আদার্স ভাগ হিসেবে এইগুলো আছে। ওকে। আর ঊষ্মধ্বনির আরেকটা নাম হচ্ছে শীষ ধ্বনি। শীষ ধ্বনি, শীষ ধ্বনি বলো। স দিয়ে ছাড়া কি শীষ দিতে পারি? স বললেই এটা দেখো সাপের মতো স স একটা বেরোচ্ছে, স স বললেই এটা শীষ মতো সরু একটা কিছু একটু সুর মতো বেরিয়ে আসছে, ওই জন্য এটাকে বলা হয় শীষ ধ্বনি, শীষ। এরপর হচ্ছে লাস্ট পার্ট আজকের জন্য। 30টি ব্যঞ্জন ধ্বনির মধ্যে দন্ত স, ঢয় শূন্য র, ঢয় শূন্য র আর কি, এর অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে। 30টির মধ্যে বলছে দন্ত স আর ঢয় শূন্য র এর অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে। বাংলা শব্দে দন্ত স শুধুমাত্র যুক্ত ধ্বনিতে উচ্চারিত হয়, এই যে এসছে, আমি তো তাই ভাবি যে এটা তো ধ্বনিতেই ছিল, কোথায় গেল লাইনটা। স্বধ্বনি শুধুমাত্র যুক্ত অক্ষরে ব্যবহৃত হয়। কি বলেছিলাম? যখন তুমি বলবে স্পৃহা, যখন তুমি বলবে স্নেহা, এই যে স্বগুলো আসছে, এই স্বগুলো তুমি উচ্চারণ করতে পারবে। এটা তালব্য স্বয়ের মতো উচ্চারণ হয় না, তালব্য স্বর থেকে আলাদা হয়, দাঁতে থাকে। স্পৃহা মানে হালকা একটুখানি টাচ থাকে, স্নেহা তাহলে সটা ঠেকছে দাঁতেতে, তাই ওই জন্য দন্ত স হচ্ছে এটা। আর বলছে কি এইটা একমাত্র, যেমন সিনেমা, এটা ছাড়া বাংলা শব্দে দন্তস্বয়ের কোনো রকম প্রয়োগ নেই। শুধুমাত্র সিনেমা শব্দটা আমরা সটা ঠিকঠাক উচ্চারণ করি, দন্ত স যেটা। এবার বলছে খুব পরিশীলিত উচ্চারণ ঢয় শূন্য র, ডয় শূন্য র এর উচ্চারণে তফাৎ হয় না, দুটোই ডয় শূন্য র হয়ে যায়। আচ্ছা, মানে এটা কি, যদি বলি রাঢ় বঙ্গ, ঠিক আছে, এই যে রাঢ় বঙ্গ, রাঢ় বঙ্গে বার বেড়েছে, ধরে নাও বললাম কথাটা, রাঢ় বঙ্গে বার বেড়েছে, এটা আর এটার উচ্চারণ কোথায় আলাদা হচ্ছে বলতো? রাঢ় বঙ্গে বার বেড়েছে, রাঢ়, হ্যাঁ, নর্মাল রয়ের মতো উচ্চারণ করছি না, যে যে কি বলে, যেমন হয়তো আজকে কি বার, ওই যে বার বললে নর্মালি যে রটা উচ্চারণ হয় সেই রটা উচ্চারণ হচ্ছে না, রাঢ় জোর দিচ্ছি, বার জোর দিচ্ছি, কিন্তু ঢয় শূন্য র আর ডয় শূন্য র এই দুটোর মধ্যে কোথাও আমি কি পার্থক্য করতে পারছি? পারছি না, কিন্তু দুটোর উচ্চারণই আমাদের কাছে ডয় শূন্য র এর মতোই হয়ে যাচ্ছে, ঢয় শূন্য র বলে আলাদা কিছু হচ্ছে না, তাই জন্য বলছে দুটোই এখানে এই ডয় শূন্য র হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে উচ্চারণ আবার কি বলছে, ওই যে র যেটা বললাম, নর্মালি যেটা আমরা বয়ের নিচে শূন্য দিই বা ফুটকি দিই, বয়ে ফুটকি র যেটা, আর হচ্ছে ড শূন্য র, ঢয় শূন্য র, এই যে ধ্বনিগুলোর উচ্চারণ অনেক ক্ষেত্রে শুধু র হয়েই থেকে যায়, অনেক ক্ষেত্রেই আমরা ওটার উচ্চারণ ঠিকঠাক করে উঠতে পারি না। ঠিক আছে, ওকে। আর কি, হুম, হ্যাঁ, আর এখান থেকে একটা আলাদা পার্ট, বাংলা উচ্চারণে 4টি অর্ধ স্বরধ্বনি আছে, এগুলির জন্য বাংলার কোনো নির্দিষ্ট বর্ণ নেই। অর্ধস্বর অর্থাৎ উচ্চারণটা এমন ভাবে করছি যেন মনে হচ্ছে স্বরটাকে অর্ধেকটা করে থেমে যাচ্ছি, মানে অর্ধেকটা উচ্চারণ হচ্ছে, বাকি অর্ধেকটা যেন হচ্ছে না, এই ধরনের মনে হয়, কিন্তু সেটার জন্য আলাদা কোনো মানে ভাওয়েল নেই বা কনসোনেন্ট নেই, কিছু নেই, তাই জন্য বলা হচ্ছে যে এই যে খই, বউ, আয়, যাও, এই 4টি শব্দ যে অসম্পূর্ণ স্বরধ্বনির উচ্চারণে শেষ হয় সেই 4টি হচ্ছে অর্ধস্বর, যদিও বাংলায় অর্ধস্বর নিয়ে বিতর্ক আছে। কি বলা হচ্ছে এখানটা একটুখানি বোঝার আছে, যখন বলছি খই, আজকে খই পোড়াবো, আজকে খই পোড়াবো, খই পোড়াবোতে দেখো ইটা জোর দিয়ে হর্ষইয়ের মতো উচ্চারণ হচ্ছে না। যদি বলি বই,
বই, বইয়ের মতো খইটা হচ্ছে না। বা হয়তো ইঁদুর, এই যে ইঁদুরে, হ্যাঁ বই খইটা কাছাকাছি একই হচ্ছে, হ্যাঁ খইটা সরি বইটাও হবে, শুধুমাত্র খই নয় বইটাও হবে। শেষের দিকে যদি ই উচ্চারণটা এরকম করি তাহলে ইটা দেখবে অর্ধেক মতো উচ্চারণ হয়। ইঁদুরের ই বা ইদারার ই আর এখানে বই বা খইয়ের ইটা এক হচ্ছে না, ঠিক আছে, হালকা করে উচ্চারণ হয়ে শেষ হয়ে যাচ্ছে। বউ, বউ, এই যে উপর, উপর যদি বলি উপর দিয়ে বয়ে গেল, ওই উ আর বউয়ের উটা এক হচ্ছে না। আয়, অন্তস্থ, আয় বা যায় যাই বলি না কেন অন্তস্থ অ, এটার উচ্চারণ এই যে আয়তাকার যদি বলি, আয়তাকার, সেটার সঙ্গে আয় বলে যদি থেমে যাই সেই অন্তঃস্থয়ের উচ্চারণটা সম্পূর্ণ রূপটা পাচ্ছে না। যাও, যাও এতেও ওদিকে যাও যদি বলি, ওটা যেভাবে উচ্চারণ করছি ওদিকে যাও, ওটা যেন অর্ধেক হয়ে থেমে যাচ্ছে। এটা এই যে খই, বউ, আয়, যাও, এই ধরনের চারটি শব্দ, এই ধরনের আরো শব্দ হতে পারে। তো মূলত হচ্ছে এই ধরনের যে শব্দগুলো হয়, অর্থাৎ মনে হয় যেন কিছুটা উচ্চারণ করে থেমে যাচ্ছি, সম্পূর্ণ রূপটা আমরা উচ্চারণ করছি না, সেগুলোকে বলছে অর্ধ স্বর। কিন্তু বাংলায় এটার বিতর্ক আছে। তাহলে আমাদেরকে কোয়েশ্চেন হিসেবে পড়তে হবে এটা, কিন্তু যদি এটাকে নিয়ে তোমরা ভাবো যে কই ম্যাম সব সময় তো সেটা হচ্ছে না, আমি একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে এখানে অর্ধস্বর উচ্চারণ হচ্ছে না, বেশি উচ্চারণ হচ্ছে, হ্যাঁ হতেই পারে, ওই জন্যই বলে দিয়েছে যে বিতর্ক আছে। বাংলায় এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে হ্যাঁ এই চারটে অর্ধস্বর, এটা জাস্ট বিতর্কিত একটা জিনিস, ঠিক আছে। উচ্চারণ করতে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ একটু হাফ হাফ লাগছে, তাই জন্য হাফ। ওকে, এই হয়ে গেল আমাদের বিষয়বস্তু। তাহলে আজকের ক্লাসেতে আমরা যা যা পড়লাম, প্রথমত ধ্বনি কি, কোন ধ্বনি নিয়ে ধ্বনিতত্ত্বে আলোচনা হয়, এটা একটা পড়েছি। ধ্বনি বিজ্ঞানে কি আলোচনা হয়, আর ধ্বনি তত্ত্বে কি আলোচনা হয়, এটা পড়েছি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির সমস্ত ভাগগুলো পড়েছি। ঠিক, ওকে। কোয়েশ্চেন পরের দিন করাবো বাবা, গোটা চ্যাপ্টার থেকে। আজকে আমার মন ভালো নেই কেন, মন ভালো নেই কেন, কারণ আমি ইচ্ছে করেই কোয়েশ্চেন আনিনি, কোয়েশ্চেন তো আনলে আনতেই পারতাম, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, যেমন আমি তো একটা যেমন লিখে দেখালাম যে ধ্বনিটা বা ইত্যাদি, এরকম অনেক কোয়েশ্চেন হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বোঝাতে গিয়ে পুরো কোয়েশ্চেনটা করা হয় না, ওই জন্য পরের দিনে কি, আজকের যেহেতু ভূমিকা ধরো একদম প্রথম থেকে তোমাদেরকে বুঝতে হবে যে ধ্বনি জিনিসটা কি, কি করে ধ্বনিতত্ত্বটা আসছে, এই যে উচ্চারণের এত রকম ভাগ দেখালাম, পরের দিনে এইগুলো তো হবে না। পরের দিনে আছে সহধ্বনি, ধ্বনিমূল ইত্যাদি, ওগুলো ইজিলি হয়ে যায় ব্যাপারগুলো, তো ওগুলো 1 ঘন্টা পড়িয়ে নেবো, বাকি আধ ঘন্টা প্র্যাকটিস হবে। ঘুম আসছে খুব। ওকে, হোমওয়ার্ক তো এই যে যা যা পড়িয়েছি এগুলোই। কি লিখবো আর, এমসিকিউ প্র্যাকটিস লিখে দিই। হ্যাঁ মেনলি হচ্ছে ওই ছকটা পড়বে, ঠিক আছে, ছকগুলি ভালো করে পড়বে এবং এঁকে প্র্যাকটিস করবে। যেমন তোমাদের বিজ্ঞানের ক্ষেত্রেও তো কোনো না কোনো কিছু এঁকে এঁকে বুঝতে হয় নাকি, কিছু কিছু পার্ট থাকে যেগুলো এঁকে এঁকে বুঝতে হয়, সেই রকম যখনই তোমরা পড়বে তখন প্রথমেই ওই জিনিসটাকে আঁকবে, বইয়ে যেভাবে আছে সেইভাবে এরকম ভাবে এঁকে নেবে, ঠিক আছে, এঁকে নিয়ে
তারপরে এবার লিখতে শুরু করবে, যেভাবে আমি একে একে ধাপে গেছি। যে যখন সম্মুখ, ঠিক আছে, এটা তার মানে জিভের আমাদের মুখের দিক, এটা পশ্চাৎ, ঠিক আছে, আর এটা কেন্দ্রীয়, কেন্দ্র যেহেতু, এইভাবে আঁকবো। বাকিটা এঁকে এঁকে নিজেদের মতো করে পড়বো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বলছে ম্যাম লিডার বোর্ড আজকে, মানে কোনো রকম কোয়েশ্চেনই করানো হয়নি, লিডার বোর্ড আলাদাই সব চিন্তা ভাবনা। ঠিক আছে, আজকে এই অবধি রইলো। পরের দিনে আবার বাকি পোর্শনটা হবে, এটাকে ভালো করে পড়ো, আত্মস্থ করো, একদম ভালো করে বুঝে নিতে হবে, না হলে কিন্তু নেক্সট পার্টটা হবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো, টাটা আজকের জন্য, বাই বাই।